মানুষ বলে যারা খুব কম কথা বলে তাদের ভেতরে নাকি বিশাল এক সমুদ্র লুকিয়ে থাকে, যে সমুদ্রের কোনো তল নেই, নেই কোনো শান্ত হবার লক্ষণ। আলিপুর মাছের বন্দরটাও ঠিক তেমনই। চারদিকে হইচই, জেলেদের হাঁক ডাক, ট্রলারের ইঞ্জিনের ভটভট শব্দ, তার মাঝেই এক কোণে চুপচাপ নিজের কাজ করে যায় এক যুবক। কেউ তাকে কখনো উঁচু গলায় কথা বলতে শোনেনি, তাই পুরো বন্দরের মানুষের ধারণা ছিল ছেলেটা বড্ড ভীতু, বড়ই দুর্বল। কিন্তু তারা জানত না, যেদিন এই শান্ত ছেলেটা বিনা চিৎকারে নিজের জবাব দেবে, সেদিন গোটা আলিপুর বন্দর স্তব্ধ হয়ে যাবে। নীরবতা যে সবসময় হেরে যাওয়ার লক্ষণ নয়, বরং এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস হতে পারে, আজকের এই গল্পটি হয়তো আপনাকে সেটাই নতুন করে ভাবতে শেখাবে। গল্পটা শুরু হয়েছিল এমন এক ভয়াল রাতে, যেদিন আকাশ আর সমুদ্র একাকার হয়ে গিয়েছিল। সেই কালজয়ী রাতে সমুদ্র যেন একটু বেশিই অশান্ত আর খ্যাপাটে হয়ে উঠেছিল। আজও যখন গভীর রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, তখন আলিপুর বন্দরের সেই পুরনো জরাজীর্ণ বাড়িটার নানা আওয়াজ যেন আমার কানে ফিরে আসতে থাকে। পুরনো টিনের চালে একটানা ঝরে পড়া বৃষ্টির রিমঝিম শব্দ, বিশাল সমুদ্র থেকে ধেয়ে আসা কনকনে নোনতা হাওয়া, আর বহু দূরের বন্দরে একটানা বাজতে থাকা ট্রলার ও জাহাজের ভারী সাইরেনের আওয়াজ। রাতের সেই দম বন্ধ করা পরিবেশে মনে হচ্ছিল যেন গোটা শহরটাই কোনো এক অজানা আতঙ্কের নিচে চাপা পড়ে কোনো রকমে শ্বাস নিচ্ছে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে অনমনে মাছের তরকারি নাড়ছিলাম ঠিকই, কিন্তু আমার সমস্ত মনোযোগ বারবার বাইরের দিকে চলে যাচ্ছিল। বুকের ভেতরটা কেন যেন অদ্ভুতভাবে ঘাবড়ে যাচ্ছিল। অজ্ঞাত এক ভয়ে বুক কাঁপছিল। হয়তো সত্যি সত্যিই মানুষের মন জীবনে কোনো বড় ঝড় আসার আগেই আগাম সংকেত দিয়ে দেয়। বাবা এই পৃথিবী ছেড়ে চিরতরে চলে যাওয়ার পর সেই বাড়িটাকে আমার আর কখনোই নিজের আপন বাড়ি বলে মনে হয়নি। বাড়ির ইঁট পাথরের দেওয়ালগুলো একই ছিল, ছোটবেলার স্মৃতিমাখা উঠোনটাও ঠিক আগের মতোই ছিল, কিন্তু বাড়ির সেই আপনত্ব আর উষ্ণতা যেন বাবার সাথেই কবেই ওই অথই সমুদ্রে তলিয়ে গিয়েছিল। আমার সৎমা রিনা গত কয়েক মাস ধরে গলা পর্যন্ত ঋণের দায়ে ডুবেছিল। পাওনাদারদের যন্ত্রণায় বাড়িতে টেকা দেয়, কখনো চা দোকানের লোক এসে পাওনা টাকার জন্য জোরে জোরে দরজা ধাক্কাত, তো কখনো মাছ বাজারের আড়তদার এসে চেঁচামেচি করত। ঠিক এমনই এক অবস্থায়ও সেই ভয়ঙ্কর রাতেও বাইরে থেকে কোনো এক অচেনা মানুষের ভারী ও কর্কশ গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। বুক ঢিপঢিপ করা অবস্থায় আমি ধীরে ধীরে পা ফেলে দরজার কাছে এগিয়ে গেলাম। আড়াল থেকে উঁকি দিয়ে দেখলাম সামনে মতিন মহাজন দাঁড়িয়ে আছে, যে কিনা এই আলিপুর বন্দরের সবচেয়ে বড় ট্রলার আর মাছের আড়তের মালিক। তার পরনের ইস্ত্রি করা সাদা শার্ট থেকে বেশ কড়া দামি পারফিউমের গন্ধ ভেসে আসছিল, কিন্তু লোকটার চোখের দিকে তাকালেই আমি সবসময় একটা নোংরা পচন আর লালসার গন্ধ অনুভব করতাম। লোকটা এমন এক কুৎসিত ভঙ্গিতে হাসছিল, যেন সে এখানে কোনো বড়সড় অশুভ চুক্তি পাকা করতে এসেছে। আর কিছুক্ষণ বাদেই বুঝতে পারলাম, হয়তো সত্যি সত্যি সে ঠিক সেই জঘন্য কাজের জন্যই আজ আমাদের দরজায় এসে দাঁড়িয়েছে। এরপর আড়াল থেকে আমি স্পষ্ট শুনতে পেলাম সৎমা রিনা তাকে বলছে, আগামী সপ্তাহেই ওর সাথে আপনার বিয়ে করিয়ে দেব, কিন্তু বদলে আমার সমস্ত ধারের টাকা পুরো মাফ করে দিতে হবে। এই জঘন্য কথাগুলো কানে আসতেই আমার হাত থেকে তরকারি নাড়ার চামচটা ঝনঝন করে নিচে মেঝেতে পড়ে গেল। চামচ পড়ার সেই ছোট্ট আওয়াজটাই যেন এক নিমেষে আমার পুরো পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি দরজার পেছনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমি হয়তো শ্বাস নিচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার ভেতরের সবকিছু ততক্ষণে একদম অসাড় আর প্রাণহীন হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তটিতে জীবনের প্রথমবার আমি আমার নিজের চেনা বাড়িটাকেই ভয় পেতে শুরু করলাম। সেই কালো রাত্রিতে হাড়ে হাড়ে বুঝলাম, জগতের সব নারী মা হতে পারে না। কিছু নারী মা হয়, আর কিছু নারী কেবল টাকার বিনিময়ে মাংসের চুক্তি করতে জানে। সেই কাল রাত্রিতে চোখের পাতা এক করতে পারিনি। বাইরে ঝুম বৃষ্টি একটানা টিনের চালের উপর আছড়ে পড়ছিল, আর আমি আমার অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে চুপচাপ বসে বাবা রেখে যাওয়া একটা পুরনো জরাজীর্ণ ডায়েরিটা শক্ত করে বুকে আঁকড়ে ধরেছিলাম। বাড়ির অন্য পাশের ঘর থেকে সৎমা রিনার নাক ডাকার শব্দ আসছিল। হয়তো পাওনাদারদের হাত থেকে বাঁচার উপায় পেয়ে অনেক মাস পর সে আজ শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছিল। অবশেষে সে তার সব ঋণ শোধ করার একটা পাকাপোক্ত পথ খুঁজে পেয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিণাস শুধু এতটুকুই ছিল যে সেই ঋণ শোধ করার নোংরা পথের বলি বা নাম ছিলাম আমি নিজে, নীলা।
কাপা কাপা হাতে আমি ধীরে ধীরে বাবার সেই ডায়েরিটা খুললাম। সমুদ্রের নোনা হাওয়ায় ডায়েরির পাতাগুলো স্যাঁতস্যাঁতে হয়ে হালকা মুড়ে গিয়ে হলদেটে হয়ে পড়েছিল। আমার মনে আছে, বাবা যখন দীর্ঘ সময় পর গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফিরত, তখন ঘণ্টার পর ঘণ্টা একাকী বসে এই ডায়েরিতে আপন মনে কিছু না কিছু লিখত। ছোট্টবেলায় আমি ভাবতাম বাবা হয়তো সুন্দর সুন্দর কোনো গল্প লেখে, কিন্তু বড় হয়ে আমি বুঝতে পারলাম বাবা আসলে গল্প নয়, বরং তার নিজের ভেতরের ভয় আর একাকিত্বগুলো এখানে লিখে রাখত। উত্তাল সমুদ্রের সাথে প্রতিনিয়ত লড়াই করা সাহসী মানুষরাও আসলে ভয় পায়, কেবল সেটা চুপচাপ নিজের ভেতরেই চেপে রাখে। ডায়েরির একটা পাতায় বাবার নিজের হাতের লেখা এখনও একেবারে স্পষ্ট জ্বলজ্বল করছিল। সেখানে লেখা ছিল, মারে, যদি কখনো এই তীরের জগৎটাকে নিজের আপন বলে মনে না হয়, তবে সামনের উত্তাল ঢেউকে ভয় পেও না। বাবার লেখা ওই লাইনটা পড়তেই আমার দুচোখ বেয়ে অঝোরের জল নামতে শুরু করল। আমার মনে হলো যেন বাবা পৃথিবী ছেড়ে যাওয়ার এত বছর পরও দূর থেকে আজ আমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। আমি ঠিক সেই মুহূর্তেই এক অটল সিদ্ধান্ত নিলাম, কোনোভাবেই নিজেকে ওই লম্পট বুড়ো মতিন মহাজনের হাতে কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি হতে দেব না। ঘড়ির কাঁটায় রাত সম্ভবত 2টোর কাছাকাছি হবে তখন। বাইরে বৃষ্টির সাথে সাথে ঝড় আরও ভয়ঙ্কর আর তীব্র হয়ে উঠেছিল। আমি কোনো শব্দ না করে ধীরে ধীরে আমার পুরনো একটা কাপড়ের ব্যাগ বের করলাম। সেই ব্যাগে কোনো মতে 2 জোড়া সাধারণ সালোয়ার কামিজ রাখলাম, ড্রয়ার থেকে সামান্য কিছু জমানো টাকা নিলাম, আর বুকের কাছে নিলাম বাবার সেই ডায়েরিটা। চিরতরে ঘর থেকে পা বের করার ঠিক আগ মুহূর্তে আমি কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালাম। একবার শেষবারের মতো আমার দৃষ্টি সেই বাড়িটার চারপাশের প্রতিটি কোণায় ঘুরে এলো, যেখানে আমার সুন্দর এক শৈশব আর কৈশোর কেটেছিল। সেই পরিচিত ইট সুরকির দেওয়াল, সেই পুরনো ভাঙা কাঠের জানালা, সেই চেনা উঠোন যেখানে বাবা যত্ন করে মাছ ধরার জাল রোদে শুকোতে দিত। কিন্তু আজ এই কাল রাতে আমার কেন যেন মনে হলো এই বাড়িতে এখন আর আমার নিজের আপন বলতে কিছুই অবশিষ্ট নেই। এক বুক কষ্ট নিয়ে আমি পেছনের খিড়কি দরজা দিয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে গেলাম। অন্ধকার গলিতে পৌঁছতেই কনকনে ঠান্ডা হাওয়া যেন নিমেষে আমার পুরো শরীরটাকে বরফের মতো জমিয়ে দিল। বৃষ্টির বেগ এতই তীব্র আর ঝাপসা ছিল যে হাত দুয়েক সামনের রাস্তাও ঠিকমতো চোখে দেখা যাচ্ছিল না। মাটির রাস্তায় পিছল কাদা আর সমুদ্রের উপচে পড়া নোনা জল মিশে একাকার হয়ে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। দূরে আলিপুর বন্দরের টিমটিমে হলুদ আলোগুলো বৃষ্টির তোড়ে একদম ঝাপসা হয়ে এসেছিল। ঘুটঘুটে রাতে আলিপুর বন্দরকে সব সময় এক গা ছমছমে আর ভয়ঙ্কর জায়গা বলে মনে হতো। চারদিকে ট্রলার বাঁধার মোটা দড়ির ক্যাঁচক্যাঁচ আওয়াজ, লোহার নোঙরের সাথে ধাক্কা খাওয়া কাঠের নৌকার শব্দ, বাতাসে পোড়া ডিজেলের উৎকট গন্ধ আর বিশাল সমুদ্রের এমন এক ভয়ঙ্কর গর্জন যা শুনলে মনে হয় যেন কোনো রাক্ষসে বিশাল সামুদ্রিক জন্তু অন্ধকারের বুক চিরে ভারী শ্বাস নিচ্ছে। আমি এসব কিছুকে উপেক্ষা করে নিজের যান বাঁচাতে দ্রুত পায়ে সামনের দিকে ছুটতে লাগলাম। আমি নিজেই তখন জানতাম না যে এই ঘোর অন্ধকারে আমি আসলে কোথায় যাচ্ছি বা আমার গন্তব্য কোথায়। শুধু এতটুকু বুঝতে পারছিলাম যে ভোরের আলো ফোটার আগে যদি আমি এখান থেকে অনেক দূরে কোথাও পালাতে না পারি, তবে আমার এই জীবনের চিরতরে এখানেই সমাপ্তি ঘটবে। ছুটতে ছুটতে হঠাৎ করেই ঠিক আমার পিছন থেকে একটা কর্কশ আওয়াজ ভেসে এলো, নীলা। ডাকটা শুনে আমার পা যেন ওখানেই মাটিতে গেঁথে থমকে গেল। আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখলাম মতিন মহাজনের সেই ভয়ঙ্কর 2 জন লোক লম্বা লম্বা পা ফেলে আমার দিকেই দৌড়ে আসছে। আমি বুঝে গেলাম হয়তো সৎমা রিনা সজাগ হয়ে আমার এই মাঝরাতে পালিয়ে যাওয়ার খবরটা ওদের কাছে পৌঁছে দিয়েছিল। চরম আতঙ্কে আমার নিঃশ্বাস যেন গলার কাছে আটকে গেল। কিন্তু পরমুহূর্তেই আমি জীবনের মায়া ত্যাগ করে আমার শরীরের সর্বশক্তি দিয়ে উল্টো দিকে প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। একটানা বৃষ্টির কারণে কাদা মাটির রাস্তা মারাত্মক পিছল হয়েছিল। দৌড়ানোর এক পর্যায়ে আচমকা একটা বড় পাথরের সজোরে ধাক্কা লেগে আমার পায়ের গোড়ালি মারাত্মকভাবে ছিলে গেল। ক্ষতের জায়গায় তীব্র জ্বলনি শুরু হলো, কিন্তু আমার পেছনে তখন যমদূত ছুটছে, তাই ব্যথায় একটু থামার মতো কোনো সময় আমার কাছে ছিল না। বৃষ্টির জলে আমার পরনের জামাকাপড় পুরোপুরি ভিজে শরীরের সাথে লেপ্টে গেছিল। এলোমেলো চুলগুলো বৃষ্টির জলে ভিজে মুখের সাথে এমনভাবে লেপ্টেছিল যে চোখ খোলা দায়। পিছন থেকে সেই জানোয়ারগুলোর চিৎকার করা আওয়াজ ক্রমাগত আমার কানের কাছে আসছিল। মাগি, পালাবি কোথায়?
ছুটতে ছুটতে আমি দিগ্ভ্রান্ত হয়ে আলিপুর বন্দরের একদম পুরনো আর পরিত্যক্ত অংশে পৌঁছে গেলাম, যেখানে শুধু বাতিল হয়ে যাওয়া ভাঙা নৌকা আর অব্যবহৃত ছেঁড়া জালের স্তূপ পড়ে থাকত। এই দিকটায় মানুষের আনাগোনা নেই বললেই চলে, তাই চারপাশের অন্ধকারটাও যেন এখানে একটু বেশিই গাঢ় ছিল। এখানকার স্যাঁতস্যাঁতে বাতাসে পচা ভেজা কাঠ, মরা মাছের আষ্টে গন্ধ এবং পুরনো ইঞ্জিনের পোড়া তেলের এক ভারী দুর্গন্ধ চারিদিকে ছড়িয়েছিল। দৌড়াতে দৌড়াতে আমার বুকের শ্বাস প্রায় ফুরিয়ে আসছিল। ঠিক তখনই আমার নজর কাড়ল দূরে পড়ে থাকা একটা পুরনো বড় কাঠের নৌকা। আমি দেখলাম নৌকাটির ঠিক ভেতরের দিকে খুব হালকা একটা আলো মিটিমিটি করে জ্বলছিল। পরিস্থিতি বেগতিক দেখে আমি আর কোনো কিছু না ভেবেই লাফ দিয়ে সেই নৌকায় উঠে পড়লাম এবং এক কোণে রাখা মাছ ধরার বিশাল বড় বড় জালগুলোর ঠিক পেছনে ঘুটঘুটে অন্ধকারে নিজেকে গুটিয়ে লুকিয়ে পড়লাম। ভয়ে আর কনকনে ঠান্ডায় আমার পুরো শরীর তখন থরথর করে কাঁপছিল। আমি নিজের 2 হাত দিয়ে শক্ত করে নিজের মুখ চাপা দিলাম, যাতে আমার এই হাঁপিয়ে ওঠা নিঃশ্বাসের শব্দ কোনোভাবেই বাইরে চলে না যায়। আমি যখন ভাবছি বেঁচে গেলাম, ঠিক তখনই নৌকার ভেতর থেকে কেউ একজন বেশ গম্ভীর আর ভারী গলায় জিজ্ঞেস করে উঠল, কে ওখানে? ওই আওয়াজ শুনে আমি আতঙ্কে আরও কিছুটা পিছিয়ে জালের সাথে সেটে গেলাম। মাথা তুলে দেখলাম ঠিক আমার সামনেই বেশ দীর্ঘদেহী একজন লম্বা লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটার এক হাতে একটা অর্ধেক সেলাই করা মাছের জাল ধরা ছিল। তার এলোমেলো দাড়িগুলো বৃষ্টির জলে ভিজে জবজবে হয়েছিল এবং তার চোখের ঠিক নিচে রাতজাগা ক্লান্তির গভীর ছাপ একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে এমন অদ্ভুতভাবে পরখ করে দেখছিল, যেন সে বোঝার চেষ্টা করছে আমি কি নৌকার কোনো মালপত্র চুরি করতে আসা চোর, নাকি গভীর রাতে কোনো বড় বিপদে পড়ে এখানে আশ্রয় নিয়েছি। ঠিক ওই মুহূর্তেই নৌকার বাইরে থেকে কাদায় ছপছপ করে ছুটে আসা পায়ের আওয়াজ শোনা গেল। আমি চরমভাবে ঘাবড়ে গিয়ে কোনো উপায় না দেখে লোকটার সামনে 2 হাত জোর করে কাঁদো কাঁদো হয়ে দাঁড়ালাম। দয়া করুন, আমাকে এখান থেকে বের করে দেবেন না। বাইরের ওই জানোয়ার লোকগুলো আমাকে ঠিক ধরে ফেলবে। ভয়ের চোটে আমার গলা তখন ভীষণভাবে কাঁপছিল। আমার ওই আর্তনাদ শুনে লোকটা কয়েক মুহূর্ত একেবারে নিশ্চুপ হয়ে রইল। সে গভীর দৃষ্টিতে একবার আমার মুখের দিকে তাকালো, তারপর তার নজর গেল আমার রক্তমাখা আহত গোড়ালির দিকে। আমার ওই করুণ অবস্থা দেখে হয়তো সে মনে মনে ঠিকই বুঝতে পেরেছিল যে এই মেয়েটা অন্তত মিথ্যা কথা বলছে না। আমাকে অবাক করে দিয়ে মুখে কোনো কথা না বলেই লোকটা ধীর পায়ে নৌকার একদম ধারের কাছে এগিয়ে গেল। সেখান থেকে একবার বাইরে উকি দিয়ে পরিস্থিতিটা দেখল আর সাথে সাথেই ফু দিয়ে নৌকার ভেতরে জ্বলতে থাকা টিমটিমে লণ্ঠনটা নিভিয়ে দিল। মুহূর্তের মধ্যেই নৌকার ভেতরটাতে পুরো ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে পড়ল। অন্ধকারে আমার বুকের ধুকপুকানির শব্দ এতই তীব্র আর জোরে হচ্ছিল যে আমার নিজেরই মনে হলো এই শব্দ বুঝি নৌকার বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে। মহাজনের ওই গুন্ডা লোকগুলো তখন আমাদের নৌকার একদম ঠিক কাছাকাছি চলে এসেছিল। তাদের মধ্যে একজন বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে উঠল, শয়তানের ধাড়ি মাঘিটা মনে হয় ওই পুরনো বন্দরের দিকেই পালিয়েছে, চল ওই দিকেই যাই। দম বন্ধ করা কয়েকটা সেকেন্ড পার হওয়ার পর আমি বুঝতে পারলাম তাদের ভারী পায়ের শব্দগুলো ধীরে ধীরে আমাদের নৌকো থেকে দূরে সরে যেতে লাগল। বিপদ কেটে গেছে বুঝতে পেরে আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে সেখানেই ধপ করে বসে পড়লাম। কিন্তু আমার ভেজা শরীর আর হাত পা তখনও ভয়ে থরথর করে কাঁপছিল। চারদিকের ওই নিস্তব্ধ অন্ধকারে সেই অচেনা লোকটি নিজের কাঁধ থেকে একটা পুরনো ওম দেওয়া শাল আস্তে করে নামিয়ে আমার দিকে বাড়িয়ে দিল। তোমার পা থেকে তো খুব রক্ত বেরোচ্ছে। সে তার সেই ধীর আর শান্ত গলায় বলল, আগে এটা দিয়ে ক্ষতস্থানটা শক্ত করে বেঁধে নাও, রক্ত পড়া বন্ধ হবে। আমি সত্যি জানি না কেন, কিন্তু সেই ভয়ঙ্কর দুর্যোগের রাতে অন্ধকার এক উত্তাল সমুদ্রের একদম মাঝখানে দাঁড়িয়ে কোনো এক সম্পূর্ণ অচেনা মানুষের গলার স্বর আমার কাছে এই জীবনের প্রথমবার আমার কাছে বড্ড আপন আর ভরসার মতো বলে মনে হল। সেই কালরাত্রির পর থেকে আমার জীবনের গতিপথ যেন সম্পূর্ণ অজানা আর অচেনা এক নতুন দিকে মোড় নিয়েছিল। আমি তখনও মহাজনের লোকদের ভয়ের ছায়ায় আচ্ছন্ন ছিলাম ঠিকই, কিন্তু জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছিল যে দুনিয়ার সব ভরসার দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও হয়তো মানুষ পৃথিবীতে পুরোপুরি একা আর অসহায় হয়ে যায় না। ঈশ্বর কোনো না কোনো দরজা ঠিকই খোলা রাখেন। সেই যুবকের নাম ছিল সাজেদ। সাজেদ যখন আমাকে ইশারা করে নৌকো থেকে নামতে বলল, তখন বাইরের ঝুম বৃষ্টি প্রায় থেমে গিয়ে গুড়ি গুড়ি পড়ছিল। আকাশের বুকে কালো মেঘগুলো তখনও বেশ ভারী হয়ে জমেছিল, কিন্তু কনকনে ঝোড়ো বাতাস আগের চেয়ে অনেকটাই শান্ত হয়ে এসেছিল। আমি একটা ঘোরের মধ্যে তার পিছু পিছু একটু দূরত্ব বজায় রেখে হাঁটছিলাম। বন্দরের ভেজা আর অসমতল কালা মাটিতে হাঁটতে গিয়ে আমার ছিলে যাওয়া পায়ে এবার তীব্র ব্যথা শুরু হয়েছিল।
গোড়ালির সেই দগদগে ক্ষতটা এবার নোনা হাওয়ায় খুব খারাপভাবে জ্বলতে শুরু করেছিল। যেওয়ার পথে দেখলাম রাস্তার অনেক জায়গায় সারি সারি মাছ ভরা বড় বড় নীল রঙের ড্রাম পড়ে আছে। কিছু কর্মঠ জেলে লোক এই মাঝরাতেও নির্ঘুম চোখে জাল গোছানোর ব্যস্ত কাজ করে যাচ্ছিল। দূরে আবছা আলোতে দেখলাম এক বয়স্ক বৃদ্ধ লোক হাতে একটা ভাঙা লণ্ঠন নিয়ে খুব সাবধানে নৌকার দড়িগুলো শক্ত করে খুঁটির সাথে বাঁধছে। এই দৃশ্য দেখে মনে হল সমুদ্রের এই মাছের বন্দরগুলো হয়তো রাতের বেলাতেও কখনো পুরোপুরি ঘুমায় না, এরা সবসময় জেগে থাকে। আমি হাঁটতে হাঁটতে সতর্কতায় বারবার আমার ভেজা ওড়নাটা নিজের মুখের ওপর টেনে নিচ্ছিলাম। মনের ভেতর তখনও প্রবল ভয় কাজ করছিল যে আলো আধারিতে যদি কেউ ভুল করেও আমাকে চিনে ফেলে। কিন্তু আমার এসব দিকে সাজেদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে একবারও আমার দিকে পিছনে না তাকিয়েই নিজের মতো করে চুপচাপ সামনের দিকে হেঁটে চলল। তার ওই হাঁটার ভঙ্গিতে কোনো ব্যস্ততা বা তাড়াহুড়ো ছিল না, বরং তার পদক্ষেপে অদ্ভুত একটা দৃঢ় আত্মবিশ্বাস ছিল, যেন সে খুব ভালো করেই জানে যে এই অন্ধকার আর নিষ্ঠুর পৃথিবীতে ঠিক কোন রাস্তাটা একজন অসহায় মানুষের জন্য সবচেয়ে বেশি সুরক্ষিত। কিছুক্ষণ হাঁটার পর আমরা আলিপুর বন্দরের ঠিক পেছনের দিকে থাকা একটা ঘিজি ছোট্ট জেলে বস্তিতে এসে পৌঁছলাম। সেখানকার সারি সারি টিন আর সস্তা কাঠের তৈরি পুরনো ঘরগুলো গাদাগাদি করে একে অপরের সাথে একেবারে গায়ে গায়ে লাগানো অবস্থায় দাঁড়িয়েছিল। ওই বস্তির কিছু দরিদ্র ঘর থেকে মাটির চুলার আগুন নিভে যাওয়ার পর যে সোঁদা ধোঁয়ার গন্ধ হয়, ঠিক তেমনই একটা গন্ধ নাকে ভেসে আসছিল। বস্তির দূরে কোথাও কোনো এক ঘুম ভাঙা বাচ্চা এক নাগাড়ে কাঁদছিল, আর সমুদ্রের ওই নোনতা আর্দ্রতা যেন সেখানটার প্রতিটি বস্তুর ওপর আঠার মতো লেপ্টে আছে বলে আমার মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে সাজেদ বস্তির একেবারে শেষ মাথায় থাকা একটা জরাজীর্ণ ঘরের সামনে এসে চুপচাপ থামল। সে নিজের শার্টের পকেট থেকে একটা মরচে পড়া পুরনো চাবি বের করল, তারপর সন্তর্পণে ঘরের জং ধরা তালাটা খুলল। ঘরের ভেতরে পা রাখতেই দেখলাম এটা অত্যন্ত ছিমছাম আর খুব ছোট্ট একটা খুপড়ি ঘর। ঘরের এক কোণায় পাটা আছে একটা পুরনো ভাঙাচোড়া দড়ির চারপাই, আর অন্যদিকের বোনায় রাখা একটা রান্নার মাটির চুলা। আর ঘরের স্যাঁতস্যাঁতে দেওয়ালে টাঙানো আছে একটা ফ্রেমে বাঁধানো বেশ পুরনো আর ম্লান হয়ে যাওয়া ছবি। ছবিটা দেখে মনে হলো তাতে হয়তো সাজেদ তার হারানো পরিবারের সাথেই হাসি মুখে দাঁড়িয়েছিল। ঘরের আরেকটা কোণে একটা বেশ পুরনো মডেলের ছোট ব্যাটারি চালিত রেডিও রাখা ছিল, যেটাতে খুব ধীর আর মৃদু শব্দে কোনো এক পুরনো সুফি ঘরানার গান বাজছিল। আমি ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়েই অবাক চোখেই সবকিছু দেখছিলাম। সাজেদের ওই ছোট্ট ঘরটায় চরম দারিদ্র্যের ছাপ স্পষ্ট ছিল ঠিকই, কিন্তু সেখানে কোনো দম বন্ধ করা অস্বস্তিকর পরিবেশের লেশমাত্র ছিল না। সাজেদ আমার দিকে সরাসরি না তাকিয়েই ঘরের এক কোণে থাকা আলনা থেকে একটা পরিষ্কার শুকনো তোয়ালে বের করে আমার দিকে এগিয়ে দিল। মাথার গাটা মুছে জামাকাপড় শুকিয়ে নাও, সে তার শান্ত ধীরে ধীরে গলায় বলল। এখানকার এই সামুদ্রিক ঠান্ডা বাতাসে বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে খুব তাড়াতাড়ি শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। আমি জীবনে প্রথমবার খুব গভীরভাবে অনুভব করলাম যে লোকটার গলার স্বর সত্যি বড্ড নিচু আর শান্ত। এমনটা তখনই হয় যখন কেউ হয়তো বছরের পর বছর ধরে একা থেকে খুব কম কথা বলার অভ্যেসে নিজেকে মানিয়ে নেয়। আমি একটু ইতস্তত করে সাহস জুগিয়ে তাকে জিজ্ঞেস করেই ফেললাম, এই ঘরে কি আপনি একাই থাকেন? আমার এই প্রশ্ন শুনে কয়েক সেকেন্ডের জন্য সে একদম পাথর হয়ে চুপ রইল। তারপর এক কোণে রাখা কেরোসিনের স্টোভটা জ্বালাতে জ্বালাতে শুধু বলল, না, আগে তো একা ছিলাম না। এরপর সে মুখ দিয়ে আর দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করল না, কিন্তু তার চোখের মণিতে আমি এক মুহূর্তের জন্য এমন এক হাহাকার আর গভীর শূন্যতা দেখতে পেলাম, যা দেখে আমার আর তাকে দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস হল না। কিছুক্ষণ পর স্টোভে জল গরম করে সে আমার সামনে একটা পাত্রে গরম জল এনে রাখল, যাতে আমি সেই জল দিয়ে আমার পায়ের কাদামাখা ক্ষতটা পরিষ্কার করতে পারি। আমি ওই পুরনো চারপাইয়ের এক কোণে গুটিসুটি মেরে বসে মগে করে আমার ছিলে যাওয়া পায়ে ধীরে ধীরে গরম জল ঢালছিলাম। রাস্তার নোনা জল, লবণ আর কাদামাটি ভেতরে ঢুকে যাওয়ার কারণে ক্ষতটা এতই খারাপভাবে জ্বলছিল যে আমার চোখ দিয়ে জল চলে আসছিল। হয়তো সাজেদ আর চোখে আমার মুখের সেই যন্ত্রণায় কুঁচকে ওঠা ছাপটা ঠিকই দেখে ফেলেছিল। সে হঠাৎ করেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটু হলুদ বাটা আর খাঁটি সরিষার তেল জোগাড় করে নিয়ে ফিরল। আমাদের ইউসুফ চাচা সবসময় বলে, এই হলুদ আর তেল একসাথে লাগালে নাকি ঘায়ের ব্যাখ্যা খুব তাড়াতাড়ি সেরে যায়। আমার সামনে ওগুলো রাখতে রাখতে সে বলল,
আমি কোনো কথা না বলে শুধু অবাক বিস্ময়ে তাকে চুপচাপ দেখছিলাম। একজন সম্পূর্ণ অচেনা মানুষ, যে কিনা আমাকে এর আগে কোনোদিন চোখেও দেখেনি, সে আমার সামান্য পায়ের ব্যথার জন্য এই মাঝরাতে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে ওষুধ খুঁজছিল। আমি সত্যি হিসেব মেলাতে পারছিলাম না যে স্বার্থপর এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ আর খাঁটি মানুষ এখনও কিভাবে বেঁচে আছে। সেই দুর্যোগের রাতে সে নিজে তার ঘরের বাইরে বারান্দার ওই ভাঙা চালের নিচে বসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পুরনো জালের জট খুলতে থাকল, আর আমাকে নিরাপদ আশ্রয়ে ঘরের ভেতরে শুতে দিল। আমি ওই চারপাইয়ে শুয়ে রইলাম ঠিকই, কিন্তু চোখের পাতায় এক ফোঁটা ঘুমও এলো না। ঘরে রাখা ওই পুরনো রেডিওতে কখনো ধীর লয়ে সুফি গান বাজছিল, কখনো বাইরের দমকা হাওয়ায় নৌকার দড়ির ঘষা লাগার আওয়াজ আসছিল, আর তার মাঝে মাঝেই বাইরে থেকে সাজেদের সেই ঠান্ডায় ভেজা শুকনো কাশির শব্দ আমার কানে আসছিল। এসব ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে এসেছিল বুঝিনি। সকালে যখন আমার ঘুম ভাঙল আর চোখ খুলল, তখন বুঝতে পারলাম বাইরের আলিপুর বন্দরে ততক্ষণে জীবনের দৈনন্দিন কোলাহল শুরু হয়ে গিয়েছে। বাইরে জেটিপে তখন রাতভর ধরে আনা তাজা মাছের নিলাম হাঁকা চলছিল। আড়তের লোকেরা ভ্যান গাড়িতে করে বরফের বড় বড় টুকরো বয়ে নিয়ে ট্রলারে তুলছিল, আর সকালের ওই স্নিগ্ধ বাতাসে গরম চা আর সমুদ্রের নুনের এক অদ্ভুত মিশ্রিত গন্ধ ভেসে বেড়াচ্ছিল। আমি আড়মোড়া ভেঙে ধীরে ধীরে ঘরের দরজা খুলে বাইরে বেরোলাম। দেখলাম সাজেদ মাটির ওপর উবু হয়ে বসে নিবিষ্ট মনে তার ছেঁড়া জাল ঠিক করার কাজ করছে। ঠিক তখনই রাজু নামের একটা ছোট্ট বাচ্চা ছেলে দৌড়ে আমাদের দিকে এলো। দেখলাম তার ছোট্ট দুহাতে ধরা আছে ধোঁয়া ওঠা এক গ্লাস গরম চা। ও সাজেদ ভাই, ছেলেটা হাঁপাতে হাঁপাতে এসে বলল, আজও কি আপনি আবার সারা রাত জেগে কাজ করেছেন নাকি গো? সাজেদ তার হাতের কাজ থামিয়ে হালকা মাথা তুলে মুচকি হেসে বলল, আর তুইও এই সকাল সকাল মানুষের এত কথা শোনার বদভ্যেসটা এবার বন্ধ করত। সাজেদের কথা শুনে ছোট্ট ছেলেটা খিলখিল করে হেসে ফেলল। হাসতে হাসতেই হঠাৎ করে ছেলেটার নজর এসে পড়ল দরজায় দাঁড়ানো আমার দিকে। সে বেশ অবাক হয়ে কয়েক মুহূর্ত ড্যাব ড্যাব করে আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগল। তারপর তার সেই শিশুসুলভ কণ্ঠে ধীরে ধীরে বলল, ওমা, আপনার ঘরে এই নতুন মেহমানটা কে গো সাজেদ ভাই? তার এই কথা শুনে আমি ভীষণ ঘাবড়ে গেলাম। আমি জানতাম এই ধরনের বন্দরের বস্তিগুলোতে যে কোনো গোপন খবর বাতাসের চেয়েও অনেক বেশি দ্রুতগতিতে ছড়ায়। কিন্তু সাজেদ সাথে সাথে ছেলেটার দিকে কড়া চোখে তাকালো আর বলল, এই রাজু, শোন, মানুষের সম্পর্কে নিজের প্রয়োজনের চেয়ে বেশি কোনো কিছু কখনো জিজ্ঞাসা করিস না। তার ওই গলার স্বরে রাগের বকুনির চেয়ে বরং আমার প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সুরক্ষাই যেন বেশি মিশেছিল। ধমক খেয়ে রাজু একদম চুপসে গেল। তবে সেখান থেকে চলে যাওয়ার আগে সে তার হাতে থাকা চায়ের দ্বিতীয় গ্লাসটা খুব সাবধানে আমার দিকে এগিয়ে দিল। এটা দেখে বুঝতে পারলাম হয়তো সকালে সাজেদি তাকে আমার জন্য এক গ্লাস চা নিয়ে আসার কথা বলেছিল। চা হাতে নিয়ে আমি অত্যন্ত ধীরে ধীরে ও কুণ্ঠিত স্বরে সাজেদকে জিজ্ঞেস করলাম, কাল রাতে নিজের বিপদ ডেকে এনে আপনি আমাকে এই অচেনা মেয়েটাকে অযাচিত সাহায্য কেন করলেন? সাজেদ কিছুক্ষণ তার হাতের জালের জট ছাড়ানোর কাজটা করতে থাকল। তারপর আমার দিকে একবারও না তাকিয়েই তার সেই স্বভাবসুলভ শান্ত গলায় বলল, অকুল সমুদ্রে যদি চোখের সামনে কাউকে ডুবতে দেখা যায়, তবে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে নেই, ঝাঁপ দিতে হয়। তার বলা কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও সত্যি বলতে আমি জানি না কেন ওই একটা কথা শুনে আমার ভেতরে জমে থাকা শক্ত পাথরটা যেন ধীরে ধীরে ভেঙে একেবারে নরম হয়ে গেল। হয়তো আমার জীবনের ওই প্রথমবার আমার কাছে মনে হলো যে পৃথিবীর সব মানুষ কেবল লাভের আশায় চুক্তি করতে জানে না, বলেন কিছু লোক আছে যারা কোনো স্বার্থ ছাড়াই শুধু খাঁটি মানুষ হতে জানে। পরের কয়েকটা দিনে আমার এলোমেলো জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল। পেছনে ফেলে আসা জীবনের ভয় এখনও আমার ভেতরে ঘাপটি মেরে বসেছিল ঠিকই, কিন্তু প্রতি সকালে সেই ভয়ের বাঁধন একটু একটু করে শিথিল হয়ে আসছিল। সাজেতের ওই ছোট্ট খুঁপড়ি ঘরটা বন্দরের বস্তির একদম শেষ মাথায় ছিল, যেখান থেকে রাতের আধারে সমুদ্রের বিশাল ঢেউয়ের শব্দ খুব স্পষ্ট শোনা যেত। আর সকালের আলো ফুটতেই বস্তির খেটে খাওয়া মানুষের জীবন আবার সেই একই চিরচেনা সংগ্রামে ফিরে আসত। আমি ঘরের জানালার ভাঙা ফাঁকফোকর দিয়ে প্রায়ই আনমনে বাইরের জগতের দিকে তাকিয়ে থাকতাম। দেখতাম দরিদ্র জেলেরা চারিদিকে অন্ধকার থাকতে থাকতেই নিজেদের ছোট্ট নৌকা প্রস্তুত করতে শুরু করে দিয়েছে, আর জেলেদের ঘরের মহিলারা মাথায় বাঁশের ঝুড়ি নিয়ে দল বেঁধে বাঁচমাজারের দিকে বেরিয়ে পড়েছে। আলিপুরের সকাল কখনো এক মুহূর্তের জন্য শান্ত বা নীরব হতো না। এইভাবে দেখতে দেখতে ৪ নম্বর দিনে আমি নিজেই আর থাকতে না পেরে সাজেদকে বললাম, এভাবে আর কতদিন আমি এখানে হাত গুটিয়ে বসে থাকব? এবার আমাকেও কোনো একটা কাজ করতে হবে।
সাজেদ তখন পুরনো একটা জালের দড়ির জট ছাড়াতে ভীষণ ব্যস্ত ছিল। আমার কথা শুনে সে হাতের কাজ থামিয়ে স্থির চোখে আমার দিকে তাকাল। তার চোখের তারায় সেই চেনা নীরবতা আর গাম্ভীর্য ছিল। তুমি তো এখনও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি, সে শান্ত গলায় বলল। আমি মুখে একটুখানি হালকা হাসি ফুটিয়ে বললাম, আমি তো বহু আগে থেকেই ভেতর থেকে সুস্থ নই। হয়তো সাজেদ আমার মুখ থেকে এমন নিরাশা ভরা একটা উত্তরের আশা করেনি। কয়েক সেকেন্ড থমকে থাকার পর সে উঠে দাঁড়াল আর বলল, ঠিক আছে, তবে চলো আমার সাথে। সেদিন জীবনে প্রথমবার আমি তার সাথে পা মিলিয়ে ওই আলিপুর বন্দরের মাছের বাজার পর্যন্ত গেলাম। সময়টা তখন একেবারে ভরের। চারপাশের বাতাসে সমুদ্রের নুন আর কড়া আদা দেওয়া চায়ের মিশ্রিত এক মাতাল করা সুগন্ধ ভেসে আসছিল। মাছের বড় আড়াতের বাইরে বরফকলের সামনে বিশাল বরফের চাই ভাঙা হচ্ছিল। কিছু ছোট ছোট বাচ্চা খালি টিনের কৌটো হাতে নিয়ে এদিক ওদিক ছুটাছুটি করছিল। রাস্তার ধারের চায়ের দোকানগুলোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষজন শীতের সকালে নিজেদের হাত সেঁকতে সেঁকতে দেশের রাজনীতি আর আগামীকালের আবহাওয়া নিয়ে গভীর তর্কে মেতে উঠেছিল। হাঁটতে হাঁটতে সাজেদ আমাকে একটা পুরনো ও ছোট্ট চায়ের দোকানের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাল। দোকানের কাঠের পুরনো সাইনবোর্ডটা অর্ধেক ভেঙে ঝুলেছিল। ভেতরে মাটির একটা বড় চুলায় টকবক করে চা ফুটছিল। ফুটন্ত জলের বাষ্পের সাথে এলাচির মিষ্টি সুগন্ধ পুরো দোকানের প্রতিটা কোণে ছড়িয়ে পড়েছিল। ফাতেমা খালা, সাজেদ বাইরে থেকে একটু উঁচু গলায় ডাক দিল। ডাক শুনে ভেতর থেকে সাদা চুলওয়ালা এক বয়স্ক বৃদ্ধা মহিলা লাঠি ভর দিয়ে বেরিয়ে এলেন। তার পরনের শাড়ির পাড়ে চায়ের কষের পুরনো দাগ লেগেছিল, আর তার চোখের কোণে এমন এক ধরনের বয়সের ক্লান্তি ছিল যা কেবল সারা জীবন কঠোর পরিশ্রম করা মানুষদের চোখেই দেখা যায়। তিনি বেরিয়ে এসে প্রথমে এক নজর সাজেদকে দেখলেন, তারপর বেশ কৌতূহল নিয়ে আমাকে দেখলেন। ও কে রে? সে ভরাট গলায় জিজ্ঞেস করলেন। এই প্রশ্ন শুনে আমি মনে মনে ঘাবড়ে গেলাম। গত কয়েকটা দিন ধরে আমি মহাজনের ভয়ে মানুষের নজর এড়িয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। আমার মনে হল হয়তো এবার আবার আমাকে নিয়ে নতুন করে হাজারো প্রশ্নের তীর শুরু হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাজেদ কেবল এতটুকুই বলল, বড় বিপদে পড়েছে খালা। ফাতেমা খালা কয়েক মুহূর্ত একদৃষ্টে আমাকে জরিপ করে দেখলেন। তারপর বেশ ধীর ও শান্ত গলায় বললেন, আয় মা, এখানে এসে বসো। তার গলার স্বরে কোনো কৃত্রিম দয়া বা করুণা ছিল না, বরং ছিল অদ্ভুত এক আপনত্ব। আর সত্যি বলতে হয়তো সেই আপনত্বের স্পর্শটাই আমাকে সবচেয়ে বেশি দুর্বল করে দিল। কিছুক্ষণ পর তিনি নিজে থেকেই আমাকে জিজ্ঞেস করলেন, কি গো মা, তুমি কি চা বানাতে পারো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তিনি আমার পরিচয় বা অতীত নিয়ে আর কোনো কিছু জিজ্ঞাসা না করেই চুলা থেকে একটু সরে গিয়ে নিজের পাশেই আমাকে বসার জায়গা করে দিলেন। সেই ছোট্ট অভাবনীয় মুহূর্তটিতে আমি খুব গভীরভাবে বুঝতে পারলাম যে দুনিয়ার সব মানুষের অন্যের পেছনের অতীত ইতিহাস জানার কোনো প্রয়োজন হয় না। কিছু মানুষ আছে যারা শুধু এইটুকু দেখেই বুঝে যায় যে সামনের মানুষটা জীবনের ভারে কতটা ভেঙে চুরমার হয়ে আছে। এরপর থেকে ধীরে ধীরে আমি প্রতিদিন সকাল হলেই সেই দোকানে কাজে যেতে শুরু করলাম। আমি চুলায় চা বানাতাম, এঁঠো গ্লাস ধুতাম, চুলার আঁচে বনরুটি গরম করতাম। বন্দরের খেটে খাওয়া শ্রমিকরা আসত, খুব তাড়াতাড়ি চা খেয়ে নিজেদের কাজে চলে যেত। অনেকেই আমাকে নতুন দেখে একটু অদ্ভুত নজরে পরখ করত, কিন্তু ফাতেমা খালা প্রতিবারই খুব সুকৌশলে কথার প্রসঙ্গ পাল্টে দিয়ে আমাকে রক্ষা করতেন। একদিন এক কৌতূহলী লোক চা খেতে খেতে হাসতে হাসতে জিজ্ঞেস করেই বসল, খালা, এই নতুন মেয়েটা হঠাৎ কোথা থেকে উড়ে এলো গো? ফাতেমা খালা চুলার দিকে চোখ রেখেই ওপরের দিকে না তাকিয়ে বেশ কড়া গলায় উত্তর দিলেন, যেখান থেকে পেটে খিদে থাকা গরিব মানুষেরা আসে সেখান থেকেই এসেছে। এই কথা শুনে ওই লোকটার দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস পেল না। ফাতেমা খালার দোকানটা আয়তনে খুব ছোট হলেও সেখানে অদ্ভুত এক প্রশান্তি আর মায়া ছিল। সকালের কনকনে ঠান্ডা হাওয়ায় যখন চুলায় লাল চা ফুটত, তখন আশেপাশে দাঁড়িয়ে থাকা জেলে আর শ্রমিকরা চুলার আঁচে নিজেদের বরফ হয়ে যাওয়া হাত সেঁকতে সেঁকতে জীবনের নানা গল্পগুজব শুরু করত। অনেকবার কাজের ফাঁকে অনমনে আমার মনে হতো, গত এতগুলো বছরে এই প্রথম আমি এমন কোনো নিরাপদ জায়গায় নিশ্চিন্তে দাঁড়িয়ে আছি যেখানে আমাকে সারাক্ষণ আতঙ্কে বা ভয় নিয়ে শ্বাস নিতে হচ্ছে না। সাজেদ প্রতিদিন খুব ভোরে তার কাজে বেরিয়ে যেত, কিন্তু যাওয়ার আগে সে সবসময় এই চায়ের দোকানের জন্য কিছু না কিছু উপকার করে দিয়ে তবেই যেত। কখনো সে নিজ দায়িত্বে টিউবওয়েল থেকে জলের বড় ড্রাম ভরে দিত, তো কখনো চুলার জন্য বড় বড় কাঠ কুড়াল দিয়ে কেটে দিত। একদিন সন্ধ্যায় আমি তাকে দেখলাম সে একা দোকানের বাইরে পুরনো কাঠের একটা বেঞ্চ পাথর দিয়ে ঘষছে। কি করছেন এসব?
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বেঞ্চটার কাঠ নষ্ট হয়ে ভেঙে গেছে। সে নিজের কাজে মন দিয়ে উত্তর দিল, বৃষ্টির দিনে বয়স্ক মানুষরা এই কাদায় বেশিক্ষণ দাঁড়িয়ে চা খেতে পারে না। আমি কয়েক সেকেন্ড মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে এমনভাবে কথা বলতো যেন অন্য মানুষের কষ্ট নিজের চোখে দেখা আর সেটা দূর করা তার জন্মগত স্বভাব। কিন্তু ঠিক ওই একই সন্ধ্যায় আমি মানুষটার আরেকটা সম্পূর্ণ ভিন্ন রূপও দেখতে পেলাম। এক নেশাগ্রস্ত মাতাল লোক দোকানে এসে হঠাৎ করে খুব বিশ্রী ভাষায় গালাগালি আর চিৎকার করতে শুরু করল, কারণ তাকে চা দিতে একটু দেরি হয়েছিল। মাতালের কাণ্ড দেখে বয়স্ক ফাতেমা খালা বেশ ঘাবড়ে গেলেন। ঠিক তখনই সাজিদ কোথা থেকে যেন দোকানের ভেতরে ছুটে এলো। সে ওই মাতাল লোকটির কলার আর হাত এত জোরে চেপে ধরল যে লোকটা ব্যথায় সাথে সাথে চুপ হয়ে গেল। এখানে গলার আওয়াজ নিচু করে ভদ্রভাবে কথা বলতে হয়। সাজেদ অত্যন্ত কড়া আর রাগী গলায় ধমক দিল। সেই মুহূর্তে জীবনের প্রথমবার আমি বুঝতে পারলাম, সাজেদের ওই সবসময় চুপ থাকাটা তার কোনো দুর্বলতা বা ভয়ের লক্ষণ ছিল না। সে আসলে সমাজের এই প্রতিদিনের মারামারি আর দ্বন্দ্ব থেকে ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়া একজন শান্তিপ্রিয় মানুষ ছিল। রাতে সারাদিনের কাজ শেষে দোকান বন্ধ করে আমরা দুজন বস্তিতে ফিরে আসছিলাম। সমুদ্র তখন একদম শান্ত ছিল, বাতাসে হালকা ঠান্ডার পরশ ছিল। পাশাপাশি হাঁটতে হাঁটতে সাজেদ হঠাৎ আমাকে জিজ্ঞেস করে বসল, তোমার কি এখনও ওই পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে? আমি তার কথা শুনে কিছু মুহূর্ত নীরবে ভাবলাম, তারপর খুব ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলে বললাম, যে বাড়িতে মানুষকে সারাক্ষণ আতঙ্কে আর ভয় নিয়ে বাঁচতে হয় তাকে কি আদতে কোনো বাড়ি বলে? আমার উত্তর শুনে সাজেদ এক পলক আমার দিকে তাকালো, কিন্তু মুখে কোনো কথা বলল না। তবুও জানি না কেন সেই রাতে পাশাপাশি হেঁটে ফেরার ওই অন্ধকার রাস্তাটা আমার কাছে আগের চেয়ে একটু কম একাকী আর নিরাপদ মনে হল। প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পের এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে চাই। যদি আপনাদের এই ধরনের বাস্তবধর্মী গল্পগুলো শুনতে ভালো লাগে, যা শুধু কান দিয়ে নয় বরং সরাসরি মানুষের মন পর্যন্ত পৌঁছায়, তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান সমর্থন অবশ্যই আমাদের জানাবেন। এখানে আমরা কেবল কাল্পনিক গল্পই শোনাই না, বরং আমরা শোনাই সেই সব অবহেলিত মানুষদের জীবনের না বলা কথা, যাদেরকে এই ব্যস্ত দুনিয়া প্রায়শই খুব চুপচাপ ভুলে যায়। আর চলুন, গল্প শোনার ফাঁকে আজ একটু মজার খেলাও হয়ে যাক। আমার কেন যেন মনে হচ্ছে যে এই মুহূর্তে হয়তো আপনাদের মোবাইল ফোনের ব্যাটারি ঠিক ৫৮% চার্জে আটকে আছে। যদি আমার এই অদ্ভুত অনুমানটা সত্যিই মিলে যায়, তবে কমেন্ট বক্সে ১ লিখে জানান। আর যদি অনুমান ভুল হয়, তবে ২ লিখে জানান। চলুন দেখি আজ কার ভাগ্য বেশি ভালো বেরোয়। এবার আপনারা আরাম করে বসে পড়ুন, কারণ আজকের এই গল্পের বাকি অংশটি হয়তো আপনাদের মনের গহীনে অনেকক্ষণ ধরে গেঁথে থাকবে। আমাদের আজকের এই গল্পটি হল বাংলাদেশের এক ছোট্ট সমুদ্র উপকূলীয় বন্দর শহর আলিপুরের, যেখানে প্রতিদিনের সকাল শুরু হতো নোনা হাওয়া আর চুলার ফুটন্ত চায়ের সুগন্ধ দিয়ে, আর যেখানে এক ভয়াল বৃষ্টির রাতে আমি আমার জীবনের প্রথমবার বুঝতে পেরেছিলাম যে কখনো কখনো মানুষ বাইরের শত্রুর ভয়ে তার ঘর থেকে নয়, বরং নিজের আপন লোকেদের কাছ থেকেই নিজের জান নিয়ে পালিয়ে বাঁচে। সেই রাতে সমুদ্র খুব অশান্ত ছিল, আর হয়তো আমার ভাগ্যও ঠিক তেমনই অশান্ত ছিল। কিন্তু ধীরে ধীরে আমি গভীরভাবে উপলব্ধি করতে শুরু করেছিলাম যে মানুষ তার জীবনের প্রশান্তি শুধু বড় কোনো অট্টালিকায় নয়, বরং একটা ছোট্ট টিনের চালের ঘরেও অনায়াসে খুঁজে পেতে পারে। আলিপুরের ওই ছোট্ট ঘিঞ্জি বস্তিটাকে এখন আর আমার মোটেও পচেনা বা অস্বস্তিকর লাগত না। সকালে চোখ খুলতেই দূরের আলিপুর বন্দর থেকে ভেসে আসা নানা রকম যান্ত্রিক আওয়াজ আমি শুনতে পেতাম। কোথাও হয়তো কলের বরফ ভাঙা হচ্ছে, আবার কোথাও ট্রলারের পুরনো ইঞ্জিন চালু করে গরম করা হচ্ছে। সকালের বাতাসে নুন, কাঁচা মাছ আর চুলার ফুটন্ত চায়ের এক অদ্ভুত মিশ্রিত গন্ধ ভেসে বেড়াত। আগে এই সব কিছুই আমার কাছে খুব বিরক্তিকর আর অসহ্য লাগত, কিন্তু এখন ওই দৈনন্দিন আওয়াজগুলোর মাঝেই আমি আমার নতুন জীবনের সুন্দর শুরুটা শুনতে পেতাম। আমি প্রতিদিন সকালে নিয়ম করে ফাতেমা খালার দোকানে পৌঁছে যেতাম। খালা সবসময় আমারও আগে দোকানে চলে আসতেন। অনেক সময় যখন আমি খুব ভোরে পৌঁছাতাম, দেখতাম তিনি চুলার সামনে মাটিতে বসে খুব ধীরে ধীরে কাঠে ফুঁ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছেন। বয়সের ভারে দুর্বল হয়ে পড়া তার হাত দুটো কাঁপত,
কিন্তু যেই তিনি চা বানাতে শুরু করতেন তখন তার মাঝে এক অদ্ভুত ক্ষিপ্রতা আর প্রাণচাঞ্চল্য চলে আসত। তাড়াতাড়ি কাজ শিখে নে মা, তিনি আমার দিকে তাকিয়ে হেসে বলতেন। বন্দরের এই খেটে খাওয়া লোকেরা এক কাপ চায়ের জন্য বেশি অপেক্ষা করতে চায় না। তার দেখাদেখি ধীরে ধীরে আমিও তার মতো একসাথে অনেকগুলো কাজ নিখুঁতভাবে করতে শুরু করেছিলাম। চা বসানো, এঁঠো গ্লাস ধোয়া, বনরুটি সেকা, মানুষের কাছ থেকে টাকা গোনা, সবকিছুই। কখনো কখনো তো এসব করতে করতে আমি নিজেই নিজের পরিবর্তন দেখে অবাক হতাম যে এই আমি কিছু সপ্তাহ আগে নিজের ওই বিশাল ঘরেই দমবন্ধ হয়ে মৃত্যুর প্রহর গুনছিলাম, আর এখন এই অচেনা মানুষের ভিড়ে দাঁড়িয়ে প্রাণ খুলে হাসতেও পারছি। একদিন সকালে দোকানে খদ্দরের খুব ভিড় ছিল। গভীর সমুদ্র থেকে একসাথে অনেকগুলো বড় ট্রলার আর নৌকা ঘাটে ফিরেছিল। সারা রাত মাছ ধরে ভেজা জেলেরা চায়ের গ্লাস হাতে নিয়ে জোর গলায় নিজেদের মাঝে হাসাহাসি আর গল্পগুজব করছিল। ছোট্ট রাজু এদিক ওদিক ছুটে গিয়ে খদ্দরদের অর্ডার পৌঁছে দিচ্ছিল, আর তার স্বভাবমতো প্রতি 2 মিনিট পরপর কিছু না কিছু হাত থেকে ফেলে দিচ্ছিল। ওরে হতচ্ছাড়া রাজু! ফাতেমা খালা এক পর্যায়ে রেগে গিয়ে চিৎকার করে উঠলেন, যদি আজ আর একটা কাচের গ্লাস তুই ভেঙেছিস তবে তোকেই বাজারে বিক্রি করে আমি নতুন একটা চায়ের কেটলি কিনে আনব বলে দিলাম। খালার এই কথা শুনে পুরো দোকানে বসা লোকজন হো হো করে হাসিতে ফেটে পড়ল। তাদের সাথে আমিও হাসতে শুরু করলাম। এত বেশি হাসলাম যে হাসতে হাসতে আমার চোখে জল চলে এলো। ঠিক তখনই একটু বাইরে দাঁড়িয়ে থাকা সাজেদের কিকে হঠাৎ আমার চোখ পড়ল। সে এক মনে দোকানের ভাঙা টিনের শেডটা হাতুড়ি দিয়ে ঠিক করছিল, যাতে বৃষ্টির জল কোনোভাবেই ভেতরে না আসতে পারে। সে নিজের কাজ থামিয়ে আমাকে প্রাণ খুলে হাসতে দেখল, এবং কয়েক সেকেন্ডের জন্য তার মুখের সেই চিরচেনা রাতজাগা ক্লান্তিটা যেন একদম হালকা হয়ে গেল। আমি জানি না কেন, ঠিক ওই অভাবনীয় মুহূর্তে আমার ভেতরে জমে থাকা কষ্টগুলো খুব ধীরে ধীরে কিছু একটা জাদু মন্ত্রে বদলে গেল। দুপুরের দিকে খদ্দেরের ভিড় যখন অনেকটাই কমে এলো, তখন ফাতেমা খালা আমাকে নিজের কাছে ডেকে বসালেন। তিনি পরম মমতায় আমার হাতে এক গ্লাস চা তুলে দিয়ে বললেন, মারে, এখন তোর ওই শুকিয়ে যাওয়া মুখে একটু হলেও উজ্জ্বলতা ফিরে আসছে। তার কথা শুনে আমি হালকা করে একটু হাসলাম। প্রথম দিকে আমি খালার সামনে খুব একটা বেশি কথা বলতাম না, নিজের মধ্যেই গুটিয়ে থাকতাম। কিন্তু এখন তার এই স্নেহময় উপস্থিতি আমার কাছে ঠিক নিজের মায়ের মতোই মনে হতো। আর হয়তো ঠিক সে কারণেই সেদিন প্রথমবার আমি নিজ থেকে আমার বাবার কথা খালার কাছে বলেছিলাম। বাবার সমুদ্র খুব পছন্দ ছিল। আমি খুব ধীর গলায় ফিসফিস করে বললাম। বাবা সবসময় বলতেন সমুদ্রের জল নাকি মানুষের ভেতরের ভয় ঠিক চিনে নিতে পারে। খালা খুব চুপচাপ আমার কথাগুলো শুনলেন, তারপর একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে, যারা এই বিশাল সমুদ্রের কাছাকাছি বসবাস করে না মা, তারা জীবনে খুব তাড়াতাড়ি নিজেদের বুকের কষ্ট লুকিয়ে রাখা শিখে যায়। তার এই বাস্তবমুখী কথা শুনে আমি কয়েক মুহূর্ত একদম চুপ মেরে রইলাম। হয়তো এই বিশাল বস্তিতে বসবাস করা প্রতিটি মানুষের কাছেই এমন কোনো না কোনো লুকানো অসম্পূর্ণ গল্প ছিল। সন্ধ্যায় কাজ শেষে দোকান বন্ধ হওয়ার পর আমি আর সাজেদ একসাথে বস্তিতে ফিরছিলাম। মাঝ রাস্তায় হঠাৎ করে কারেন্ট চলে গেল। মুহূর্তের মধ্যেই পুরো গলি ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। শুধু দূরের আলিপুর বন্দরে লাগানো বড় বড় হলুদ সোডিয়াম আলোগুলো মিটিমিটি করে জ্বলছিল। অন্ধকারে হাঁটতে হাঁটতে হঠাৎ কাদায় আমার পা পিছলে গেল। আমি মুখ থুবড়ে পড়েই যাচ্ছিলাম যে ঠিক তখনই সাজেদ বিদ্যুতের বেগে আমার হাত শক্ত করে ধরে ফেলল। আপনার হাত? আমি ধীরে ধীরে অপ্রস্তুত হয়ে বললাম, ছেড়ে দিন, আমি নিজেই সামলে নেব। কিন্তু সে আমার কথা শুনে সঙ্গে সঙ্গে হাত ছাড়ল না। প্রথম দিকে সে আমাকে ঠিকমতো দাঁড় করালো, তারপর খুব ধীরে ধীরে বলল, এখানকার এই রাস্তাগুলো কিন্তু সবসময় সোজা আর মসৃণ হয় না। আমি বুঝতে পারলাম তার ওই কথাটা শুধু এই গলি রাস্তার সম্পর্কেই ছিল না, হয়তো জীবনের আঁকাবাঁকা পথের সম্পর্কেও ছিল। বস্তির ঘর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আকাশ থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সাজেদ তাড়াহুড়ো করে বাইরে তার শুকোতে দেওয়া কাপড়গুলো তাড়াতাড়ি ভেতরে আনল। তারপর আমাকে কিছু না বলে অনমনে তার রেডিওটা নিয়ে সেটা ঠিক করতে বসল। ওই পুরনো রেডিওটা বাজতে বাজতে অনেকবার এমনিতেই বন্ধ হয়ে যেত। আমি বেশ কিছুক্ষণ তাকে দেখতে লাগলাম। এই বাতিল রেডিওটা চালানোর জন্য আপনার এত অহেতুক চেষ্টা কেন? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। সে হাতের কাজ থামিয়ে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কিছু জিনিস একটু পুরনো হয়ে গেলেই মানুষ সেগুলো অকেজো ভেবে ফেলে দেয়,
কিন্তু যদি একটু সময় দিয়ে যত্ন নেওয়া যায় তবে সেগুলো আবার সুন্দর চড়তে শুরু করে। তার এই গভীর কথা শুনে আমার ভেতরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি আমার জীবনে প্রথমবার অনুভব করলাম হয়তো সাজেদ শুধু ওই পুরনো রেডিওটার কথা ভেবেই কথাগুলো বলছিল না। সেই রাতেই ছোট্ট রাজু আমাদের দরজায় এসে হাজির হল। তার ছোট হাতে একটা পুরনো ছেঁড়া স্কুলের ব্যাগ ঝোলানো ছিল। সাজেদ ভাই, সে একটু ইতস্তত করে কাঁচুমাচু হয়ে বলল, স্কুলের এ মাসের ফি দিতে পারিনি বলে মাস্টারমশাই আজ আমাকে ক্লাস থেকে বের করে বাইরে বসিয়ে রেখেছে। আমি দেখলাম সাজেদ বাচ্চাটার কাছে কোনো রকম প্রশ্ন না করেই নিজের বুক পকেট থেকে কয়েকটা ভাঁজ করা পুরনো নোট বের করে নিঃশব্দে তার হাতে রাখল। কিন্তু রাজু টাকাগুলো নিয়ে আরও কিছু একটা বলতে চাইছিল। পড়ালেখা কোনোভাবেই ছাড়িস না, সাজের একটু কড়া আর শাসন করা গলায় বলল। সারা জীবন এই মাছেল বন্দরে আমাদের মতো ফেসে থাকিস না। রাজু টাকা নিয়ে চলে গেল। ঘরে আবার সেই আগের নিস্তব্ধ নীরবতা ফিরে এলো। আমি অনেকক্ষণ ধরে অবাক চোখে সাজেদকে দেখতে লাগলাম। ওই মানুষটা নিজে ছিঁড়ে যাওয়া ভাঙা চটি পরত, ছেঁড়া জামা পরত, কিন্তু কোনো গরিব বাচ্চার পড়ালেখা অর্থের অভাবে থেমে যাক সেটা সে কিছুতেই মেনে নিতে পারত না। আর হয়তো সেই কাল রাতেই আমার মনের ভেতর প্রথমবার একটু ভয় জন্ম নিল। এই ভেবে ভয় যে কোথাও আমি এই জায়গাটার সাথে, এখানকার এই খেটে খাওয়া মানুষগুলোর সাথে, আর সবচেয়ে বেশি এই সাজেদের সাথে নিজের অজান্তেই প্রয়োজনের চেয়ে অনেক বেশি জড়িয়ে না পড়ছি। ধীরে ধীরে আমার অবচেতন মনে হতে শুরু করেছিল যে জীবন হয়তো এতকাল পর প্রথমবার আমাকে একটু স্বস্তি আর শান্তি দিতে শুরু করেছে। কিন্তু আলিপুর বন্দরের মতো জায়গাগুলোতে শান্তি বা স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হয়ে টেকে না। সেখানকার পরিবেশে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার আগেই খবর ছড়ায়, আর কোনো মানুষ সেখানে পৌঁছনোর আগেই তার নামে হাজারো বদনাম পৌঁছে যায়। সেই দিনগুলোতে সমুদ্রে মাছের মরশুম বেশ ভালোই চলছিল। সকাল থেকে শুরু করে একদম গভীর রাত পর্যন্ত মাছের ঘাট মানুষে কানায় কানায় ধরে থাকত। স্বাভাবিকভাবেই ফাতেমা খালার চায়ের দোকানেও মানুষের ভিড় বেড়ে গিয়েছিল। আমি এখন চায়ের দোকানের কাজে এতটাই মিশে গিয়েছিলাম যে অনেক পুরনো খদ্দের আমাকে চিনে নিয়ে নাম ধরে ডাকত। কিন্তু বন্দরে এমন কিছু কৌতূহলী মানুষও ছিল যাদের চোখ সবসময় আমাকে দেখে কোনো না কোনো প্রশ্ন করতে চাইত। একদিন সকালে আমি চুলার ঠিক কাছে দাঁড়িয়ে ছাঁকনি দিয়ে চা ছাঁকছিলাম। আউটসাইড কিছু জেলে জটলা করে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। তখনই আমি খুব স্পষ্ট শুনতে পেলাম একজন বলছে, এই সাজেদ তো আগে এমন ছিল না, ওই বাইরের মেয়েটা ওর ঘরে আসার পর থেকেই ছেলেটা একদম বদলে গেছে। কথাটা কানে আসতেই আমার হাতের কাজ থেমে গেল। আমি মাথা নিচু করে নিলাম, কিন্তু আমার কান দুটো সেখানেই তাদের কথার দিকে আটকে রইল। তা তো বটেই, একটা জোয়ান একা মেয়েকে নিজের ঘরে রাখলে মানুষ তো আড়ালে কথা বলবেই। তাদের গলার আওয়াজ নিচু ছিল ঠিকই, কিন্তু এতটাও নিচু ছিল না যে আমার কান অবধি পৌঁছাবে না। সেদিন সারাদিন আমার বুকের ভেতরে এক অদ্ভুত আর গুমোট অস্থিরতা কাজ করতে রইল। আমি দোকানের কাজ করছিলাম, সবার সাথে হাসি মুখে কথা বলছিলাম, কিন্তু ভেতরে ভেতরে মনে হচ্ছিল যেন এখানকার প্রত্যেকটা মানুষ আমাকে আর চোখে দেখে মনে মনে নোংরা কিছু না কিছু ভাবছে। সেদিন সন্ধে সাজেদ কাজ শেষে বেশ দেরিতে ফিরল। তার গায়ের জামাকাপড়ে তাজা মাছের রক্ত আর ইঞ্জিনের কালো গ্রিজের দাগ লেগেছিল। তার মুখটা অন্যান্য দিনের চেয়ে আগের চেয়ে অনেক বেশি ক্লান্ত আর বিধ্বস্ত দেখাচ্ছিল। সে ঘরে ঢুকেই ঢকঢক করে জল খেল আর আমার সাথে কোনো কথা না বলে সোজা বাইরে গিয়ে বসে পড়ল। আমি খেয়াল করলাম তার হাতের আঙুলের কাছের চামড়া খুব বাজেভাবে ছিলে গিয়ে রক্ত জমাট বেঁধে আছে। হাত দেখান তো আমাকে, আমি ধীরে ধীরে কাছে গিয়ে বললাম। কিচ্ছু হয়নি আমার। সে কিছুটা বিরক্তি নিয়ে সাথে সাথে নিজের হাত গুটিয়ে নিল। আগে সে কখনো আমার সাথে এমন রূঢ় আচরণ করত না। তার গলার স্বরে বিরক্তি আর রাগ একদম স্পষ্ট ছিল। ঠিক সেই সময়ে ছোট্ট রাজু হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। সে হয়তো পুরো রাস্তা এক দৌড়ে পার হয়ে এসেছিল। সাজেদ ভাই, সে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলল। পুরনো খেয়াঘাটে ওই মহাজন লোকলস্কর নিয়ে দল বেঁধে এসেছিল। খবরটা শুনে ঘরের বাতাস যেন হঠাৎ করেই খুব ভারী হয়ে গেল। সাজেদ খুব ধীরে ধীরে শান্ত গলায় জিজ্ঞেস করল, কি চাইছিল ওরা? রাজু কয়েক সেকেন্ড একটু চুপ থেকে ভয়ার্ত গলায় বলল,
বলছিল যারাই বন্দর নোংরা করে তাদের কাউকে নাকি সে এখানে আর থাকতে দেবে না। কথাটা শোনা মাত্রই আমার ভেতরে একটা শীতল আতঙ্কের স্রোত বয়ে গেল। বুঝতে আমার একটুও দেরি হল না যে মহাজনের ওই নোংরা ইঙ্গিতটা সরাসরি আমার দিকেই ছিল। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে নিচু গলায় বলল, তোমার কি মনে হয় আমার এই মানুষের কটু কথা শোনার অভ্যেস নেই? সেই মুহূর্তে জীবনের প্রথমবার আমার মনে হল হয়তো সাজেদ নিজেও সারা জীবন এই মানুষের ভিড়ে বসবাস করেও সবসময় একাই থেকেছে। পরের কয়েকদিন আমাদের পরিস্থিতি আরও অদ্ভুত আর জটিল হতে লাগল। ঘাটের দুজন জেলে কোনো কারণ ছাড়াই সাজেদের সাথে নৌকায় মাছ ধরতে যেতে সোজা অস্বীকার করল। কেউ সরাসরি মুখের ওপর কিছু বলল না ঠিকই, কিন্তু তাদের হাবভাব দেখে সব কিছু বোঝাই যাচ্ছিল। আলিপুর বন্দরের এই ছোট্ট দুনিয়ায় মানুষের চরিত্র তাদের সত্য দিয়ে নয়, বরং মানুষের মুখের ভিত্তিহীন গুজব দিয়ে বিচার করা হয়। একদিন আমি টিউবওয়েলে খাবার জল আনতে গিয়েছিলাম। আমার পেছনে লাইনে দাঁড়ানো দুজন মহিলা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল। শুনলাম সাজেদের ঘরের ওই মেয়েটা নাকি বাড়ি থেকে পালানো, এমন নষ্ট মেয়ে যেখানেই যায় সাথে করে বিপদ টেনে নিয়ে যায়। কথাগুলো শুনে আমি তাড়াতাড়ি জল না নিয়েই সেখান থেকে ফিরে এলাম। জানি না কেন ওই মহিলাদের এমন নোংরা কথার চেয়ে আমার নিজের ওপরেই তখন বেশি ঘৃণা আর লজ্জা হতে শুরু করেছিল। সেদিন সন্ধ্যায় ফাতেমা খালা হয়তো আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভেতরের সব কষ্ট বুঝতে পেরেছিলেন। তিনি এক গ্লাস গরম চা আমার দিকে এগিয়ে দিয়ে সান্ত্বনার সুরে বললেন, দুনিয়ার এসব মানুষের কাছে প্রচুর অবসর সময় পড়ে আছে মা, তাই তাদের কাজই হল অন্যের ব্যক্তিগত জীবনে অনধিকার উকি মারতে থাকা। আমি খুব ধীর গলায় অপরাধ বোধ নিয়ে জিজ্ঞাসা করলাম, খালা, যদি সত্যি শুধু আমার কারণে সাজেদ গাইয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে যায় তবে? খালা কয়েক মুহূর্ত চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে, যে মানুষটা কোনো রকম ভয় বা স্বার্থ ছাড়াই একজন সম্পূর্ণ ভেঙে পড়া অসহায় মানুষের হাত শক্ত করে ধরে, তার জীবনের ভিত এত ঠুনকো বা দুর্বল হয় না। খালার কথা শুনে আমার দু চোখ জলে ভরে এলো, কিন্তু মনের ভেতরের লুকানো ভয়টা এতটুকুও কমল না। ওই রাতে সাজেদ কাজ থেকে অনেক দেরিতে ফিরল। আমি দেখলাম তার ঠোঁটের এক কোণায় হালকা ফুলে আছে এবং শার্টের কলারটা এক পাশ থেকে ছেঁড়া। আমি খুব ঘাবড়ে গেলাম। কি হয়েছে আপনার? সে প্রথমে আমার কথায় চুপ রইল, তারপর বলল, তেমন কিছু না, ঘাটে একটু তর্কাতর্কি আর হাতাহাতি হয়েছিল। সে শুধু এতটুকুই বলল, কিন্তু আমি দেখলাম তার দুই হাত তখনও রাগে আর পরিশ্রমে কাঁপছিল। আমি জীবনে প্রথমবার গভীরভাবে অনুভব করলাম যে সে আমাকে বাঁচানোর জন্য ভেতর থেকে কতটা মানসিক আর সামাজিক চাপ একাকী সহ্য করে চলেছে। রাতে আমরা দুজনেই অনেকক্ষণ ধরে একটা শব্দও না বলে পাশাপাশি বসে রইলাম। বাইরে খুব জোরে হাওয়া বইছিল। দূর সমুদ্রে কোনো এক বড় জাহাজের সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ আমি নীরবতা ভেঙে ধীর গলায় বললাম, সেই কাল রাতে আমি যদি আপনার নৌকায় উঠে না পড়তাম তবে হয়তো আজ সবকিছু অনেক ভালো হতো। আমার কথা শুনে সাজেদ সাথে সাথে মুখ ঘুরিয়ে আমার দিকে তাকাল। তার চোখে রাজ্যের ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু তার চেয়েও অনেক বেশি ছিল চাপা কষ্ট। সে খুব ধীরে ধীরে বলল, এমন কথা আর দ্বিতীয়বার কখনো মুখেও আনবে না। কয়েক সেকেন্ড পর সে আনমনে জানলার বাইরের অন্ধকারের দিকে দেখতে লাগল। প্রতিটা মানুষের জীবনে নতুন করে বাঁচার জন্য অন্তত একবার সুযোগ পাওয়া উচিত। ব্যাস, আমি শুধু সেই সুযোগটাই করে দিয়েছি। তার এই কথা শুনে আমি আর মুখে কোনো কথা বলতে পারলাম না, কিন্তু ওই রাতেই আমি প্রথমবার বুক ধরফড় করা ভয় পেলাম। দুনিয়ার মানুষ আমাকে নিয়ে কি বলবে এই ভেবে আমার ভয় নয়, বরং এই ভেবে আমার ভয় হচ্ছিল যে আমার কারণে কোথাও সাজেদ আবার এই সমাজ থেকে ছিটকে গিয়ে একা না হয়ে পড়ে। সেই দিনগুলোতে আলিপুর বন্দরের আবহাওয়া কেমন যেন গুমোট আর অন্যরকম লাগছিল। সকাল থেকেই পুরো আকাশ মেঘে ঢাকা থাকত। মনে হতো মেঘ যেন ভারী হয়ে একদম নিচে নেমে এসেছে। বয়স্ক অভিজ্ঞ জেলেরা সমুদ্রের অবস্থা দেখে আগের চেয়ে অনেক কম কথা বলতে শুরু করেছিল। যারা সারাক্ষণ কথায় কথায় হাসাহাসি করত, ওই পুরো সপ্তাহে তাদেরও খুব চুপচাপ আর গম্ভীর দেখা হচ্ছিল। সমুদ্র উপকূলীয় ভেরাবলের মতোই আলিপুরের এই বাসিন্দারাও আবহাওয়ার ভাষা খুব ভালো বোঝে। সমুদ্র তার রূপ বদলানোর অনেক আগেই এখানকার মানুষদের চেহারা বদলে যায়। সেদিন সকালে আমি ফাতেমা খালার দোকানে চুলার ওপর চা বসাচ্ছিলাম।
ঠিক তখনই বন্দরের চায়ের দোকানের পুরনো রেডিওটা থেকে এক জরুরি ঘোষণা ভেসে এলো। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপকূলীয় এলাকায় তীব্র সামুদ্রিক ঝড়ের সম্ভাবনা রয়েছে। দোকানে বসে থাকা অনেক বয়স্ক লোক আতঙ্কে একে অপরের মুখের দিকে তাকাল। কেউ মুখে কিছু বলল না ঠিকই, কিন্তু সবাই রেডিওর খবরটা শুনে বিপদের আঁচ পেয়ে গিয়েছিল। সাজেদ ঠিক ওই সময়ে নিজের মাছ ধরার জাল কাঁধে ফেলে দোকানের ভেতরে এলো। তার পরনের জামাকাপড় আর্দ্র ছিল এবং তার চোখে সারা রাত না ঘুমানোর স্পষ্ট ক্লান্তি ছিল। সে চুপচাপ নিজের চা হাতে নিল আর দোকানের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে রইল। আমি ধীর পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালাম। আজ দয়া করে সমুদ্রে যাবেন না, আমি খুব ধীর গলায় অনুনয় করে বললাম। সে আমার কথার কোনো উত্তর দিল না, কেবল দূরের অশান্ত জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর সে খুব ধীর গলায় বলল, কাল রাত থেকে আমাদের দুটো মাছ ধরার নৌকা এখনো ঘাটে ফিরে আসেনি। তার গলায় কোনো বিপদের ভয় ছিল না, কিন্তু ছিল এক বিশাল দায়িত্ববোধ। সেই দায়িত্ববোধই হয়তো তাকে সবসময় নিজের কথা না ভেবে অন্যদের জন্য পাশে দাঁড়াতে শিখিয়েছিল। দুপুর গড়াতেই সমুদ্রের হাওয়া আরও ভারী আর ভয়ঙ্কর হয়ে উঠল। বন্দরে পুলিশের টহলদারি জিপ ঘুরতে শুরু করল। মাইক দিয়ে মানুষদের সমুদ্রের তীর চেকে দূরে নিরাপদ আশ্রয়ে থাকার সতর্ক বার্তা দেওয়া হচ্ছিল। অনেক ছোট নৌকা তড়িঘড়ি করে আবার তীরে শক্ত করে বেঁধে রাখা হল, কিন্তু কিছু দুর্ভাগ্য মানুষ তখনও গভীর সমুদ্রে আটকে ছিল। সাজেদ তার পুরনো কাঠের নৌকাটা সাগরে ভাসানোর জন্য প্রস্তুত করছিল। ছোট্ট রাজু ভয়ে কাঁদতে কাঁদতে তার পিছু পিছু ঘুরছিল। সাজেদ ভাই, পায়ে পড়ি, আপনি যাবেন না? সে প্রায় কাঁদতে কাঁদতে বলল। সমুদ্রের অবস্থা একদম ঠিক মনে হচ্ছে না। সাজেদ নিচে বসে মনোযোগ দিয়ে নৌকার দড়ি বাঁধতে থাকল। ভেতরে আটকে থাকা মানুষগুলো যদি আজ ফিরে না আসে রে, তবে আজ রাতে ওদের ঘরে চুলার আগুন জ্বলবে না। সে ধীর গলায় রাজুকে বুঝিয়ে বলল। আমি কয়েক পা দূরে দাঁড়িয়ে নিশ্চুপে তাকে দেখছিলাম। ওই মুহূর্তে আমি সত্যিই বুঝতে পারছিলাম না যে আমি তাকে জোর করে আটকাব নাকি সেই মানুষটির জন্য মনে মনে গর্ব করব, যে সব সময় অন্যের জীবনকে নিজের প্রাণের চেয়েও অনেক বেশি গুরুত্ব দিত। নৌকা ছাড়ার ঠিক আগে সে আমার সামনে এসে দাঁড়াল। হাওয়া এতই তীব্র ছিল যে মুখ ফুটে কথা বলা খুব কঠিন হয়ে পড়ছিল। আমি জীবনে প্রথমবার কোনো কিছু না লুকিয়ে নিজের মনের সবটুকু ভয় প্রকাশ করলাম। আমার মন বলছে এটা ঠিক হচ্ছে না, আমার একদম ভালো লাগছে না। সে আমার চোখের দিকে তাকাল। তার চোখের নিচে গভীর ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু তার মাঝে সেই প্রশান্তিটাও ছিল যা আমি এতদিন ধরে ধীরে ধীরে চিনতে শুরু করেছিলাম। দোকান বন্ধ করে দিও না, সে শান্ত গলায় বলল। এই দুর্যোগে মানুষের গরম চা খেতে ইচ্ছে করবে। ব্যাস, শুধু এতটুকুই। তারপর সে জাপ দিয়ে নৌকায় উঠে পড়ল। আমি অনেকক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে তাকে দেখতে লাগলাম। সমুদ্রের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া সেই ছোট্ট নৌকাটি একসময় ধীরে ধীরে কুয়াশা আর তুমুল বৃষ্টির মাঝে আমার দৃষ্টির আড়ালে অদৃশ্য হয়ে গেল। জানি না কেন, ঠিক ওই মুহূর্তে আমার বুকের ভেতরে এক অদ্ভুত হাহাকার আর শূন্যতা নেমে এলো। সন্ধ্যা নামতে না নামতেই প্রলয়ঙ্করী ঝড় পুরো আলিপুর বন্দরটাকে থরথর করে কাঁপিয়ে তুলল। হাওয়া এতই জোরে বইছিল যে ফাতেমা খালার চায়ের দোকানের টিনের শেড বারবার মড়মড় করে কাঁপছিল। বৃষ্টি সোজা হয়ে মাটিতে পড়ছিল না, ঝোড়ো হাওয়া বৃষ্টির ফোঁটাকে তেরছাভাবে সজোরে ছুঁড়ে মারছিল। বাইরে অসহায় মানুষেরা নিজেদের প্রাণ বাঁচাতে অনবরত ছুটোছুটি করছিল। কেউ নিজের আপনজনের নাম ধরে চিৎকার করে খুঁজছিল, কেউ তীরে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রার্থনা করছিল। দূর সমুদ্রের বুক থেকে এক টানা সতর্কতামূলক সাইরেনের শব্দ আসছিল। আমি চুলায় চা বানাচ্ছিলাম, কিন্তু ভয়ে আমার হাত বারবার কেঁপে কেঁপে উঠছিল। প্রতিবার যখন বাতাসের তোড়ে দোকানের দরজা খুলত, আমার বুক দ্রুত ধরফর করে উঠত। আমি ভাবতাম হয়তো আমার সাজিদ ফিরে এসেছে, কিন্তু প্রতিবার অন্য কোনো অচেনা লোকই ভেতরে আশ্রয় নিতে আসত। এক বৃদ্ধা মহিলা বৃষ্টিতে ভিজতে ভিজতে দোকানে ঢুকলেন এবং ফাতেমা খালাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। আমার 2 ছেলে যে এখনও মাঝ সমুদ্রে আটকে আছে গো। তার এই বুক ফাটা আর্তনাদ শুনে আমার বুকটা আরও বেশি ভারী হয়ে গেল। রাত গভীর থেকে আরও গভীর হতে লাগল। কারেন্ট অনেক আগেই পুরো এলাকা থেকে চলে গিয়েছিল। পুরো বন্দর শুধু লাইট হাউসের ঘুরতে থাকা এক চিলতে আলো আর পুলিশের জিপের লাল সাইরেন আলোতে দেখা যাচ্ছিল।
ঠিক তখনই বাইরে হঠাৎ করে মানুষের চিৎকার চেঁচামেচি শুরু হলো। কিছু লোক ভিজতে ভিজতে খেয়াঘাটের দিকে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল। নৌকো উল্টে গেছে, নৌকো উল্টে গেছে! কেউ একজন অন্ধকারের মাঝখান থেকে জোরে চিৎকার করে উঠল। আমার হাত থেকে চায়ের কেটলিটা ছিটকে পিছলে গেল। ফুটন্ত গরম চা মেঝেতে ছড়িয়ে পড়ল, কিন্তু আমার পায়ে তার কোনো গরমই অনুভব হল না। আমি নিজের জীবনের কথা কিছু না ভেবেই পাগলের মতো দোকান থেকে সোজা বাইরে ছুটলাম। বৃষ্টির কণাগুলো আমার মুখের ওপর পাথরের মতো সজোরে আঘাত করছিল। ঘাটে তখন হুলুস্থুল কাণ্ড বেঁধে গিয়েছিল। কিছু ভাগ্যবানের নৌকা তীরে ফিরে এসেছিল, যেগুলো ঝড়ের তাণ্ডবে অর্ধেক ভাঙা আর অর্ধেক জল ভরা ছিল। অনেক মানুষ মিলে একসাথে দড়ি টানছিল, কেউ কেউ বুক চাপড়ে কারো নাম ধরে ডাকছিল। আমি পাগলের মতো ওই মানুষের ভিড়ের মাঝে এদিক ওদিক শুধু সাজেদকে খুঁজতে লাগলাম। সাজেদ কোথায়? আমার সাজেদ কোথায়? আমি একজন জেলের হাত চেপে ধরে চিৎকার করে উঠলাম। সে কয়েক সেকেন্ড ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে চুপ রইল। তার চোখে ঠিক সেই একই ভয়ের ছায়া ছিল যা আমার ভেতরের আত্মায় ছিল। আমি শেষবার তাকে বাইরের দিকে নৌকা নিয়ে যেতে দেখেছিলাম, এরপর ঝড়ের মধ্যে আর কিছু চোখে পড়েনি। তার এই কথা শুনে আমার কানের পর্দায় যেন দুনিয়ার সমস্ত শব্দ আসা বন্ধ হয়ে গেল। আমি শক্তি হারিয়ে ভেজা পাথরের ওপর বসে পড়লাম। সামনে শুধু উন্মত্ত সমুদ্র ছিল, কালো, ফুলে ফেপে ওঠা নির্মম এক সমুদ্র। সারা রাত পুরো বন্দর নির্ঘুম জেগে রইল। কেউ ডুকরে কাঁদছিল, কেউ জায়নামাজে বসে আল্লাহকে ডাকছিল, কেউ বা ক্ষোভে ওই সমুদ্রকে গালাগালি দিচ্ছিল। আর আমি শুধু ওই নিকষ অন্ধকার জলের দিকে একদৃষ্টে পাথরের মতো তাকিয়ে রইলাম। জীবনের প্রথমবার আমি খুব গভীরভাবে অনুভব করলাম, কিছু মানুষ ধীরে ধীরে শুধু আমাদের অভ্যাস হয়ে ওঠে না, তারা আমাদের শ্বাস নেওয়ার কারণ হয়ে যায়। এবং ভোরের আলো ফুটল ঠিকই, কিন্তু সকাল হওয়া পর্যন্ত আমার সাজেদ আর ফিরে এলো না। সকাল আর রাতের মাঝের তফাৎ যেন প্রকৃতির কাছে মুছে গিয়েছিল। আলিপুর বন্দরের প্রতিটি মানুষের মুখ বিধ্বস্ত আর ক্লান্ত দেখাচ্ছিল। কেউ গতরাতে ঠিকমতো ঘুমাতে পারেনি, কেউ দুশ্চিন্তায় একদানা খাবারও ঠিকমতো খায়নি। সামুদ্রিক ঝড় তো তার তাণ্ডব শেষে কেটে গিয়েছিল, কিন্তু তার যাওয়ার পর যে শূন্যতা আর হাহাকার রয়ে গিয়েছিল তা পুরো আলিপুরকে একদম স্তব্ধ আর নির্বাক করে দিয়েছিল। সাজেদ নিখোঁজ হওয়ার পর পাক্কা ৩ দিন কেটে গিয়েছিল। ৩ দিন। অনেকবার আমার মনে হতো হয়তো পৃথিবীর সময় এখানেই থমকে গেছে। আমি রোজ সকালে শুধু এই একটা ক্ষীণ আশা নিয়ে চোখ খুলতাম যে আজ হয়তো তার বেঁচে থাকার কোনো খবর পাব, কিন্তু রোজ সন্ধ্যার দিন শেষে আমার ২ হাত আবার শূন্যই রয়ে যেত। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এখনও ফাতেমা খালার দোকান খুলতাম, চুলা জ্বালাতাম, নিজের হাতে চা বানাতাম। মানুষজন দোকানে আসত, খুব চুপচাপ চায়ের গ্লাস নিত আর বেশি কোনো কথা না বলে নীরবে চলে যেত। আলিপুর বন্দরে এখন আর আগের মতো হাসি ঠাট্টা বা কোলাহল শোনা যেত না। প্রত্যেকের ভেতরের আত্মায় কোনো না কোনো হারানোর ভয় শক্ত হয়ে বাসা বেঁধেছিল। ৩য় দিন সকালে এক লোক চা খেতে দোকানে এলো। তার ২ চোখ রাত জাগা আর কান্নার কারণে লাল ছিল। সে চা নিতে নিতে খুব ধীরে ধীরে ফিসফিস করে বলল, আজ সমুদ্রে উদ্ধারের শেষ নৌকাটাও ফিরে আসবে। আমি খুব ভালো করেই বুঝে গিয়েছিলাম তার এই কথার আসল মানে কি। বিশাল সমুদ্রে যতটুকু খোঁজাখুঁজি করার ছিল, উদ্ধারকারী লোকেরা প্রায় তার সবটুকুই খুঁজেই ফেলেছিল। এরপর আর খোঁজার কিছু থাকে না, বাকি থাকে শুধু অলৌকিক কোনো আশা, আর এই আশা বড্ড ক্লান্তিকর একটা জিনিস হয়। গত ৩ দিনে আমি একবেলাও ঠিকমতো খাবার মুখে তুলিনি। রাতে ২ চোখে ঘুম হয়তো সব মিলিয়ে ২-৩ ঘন্টার বেশি হয়নি, কিন্তু শরীরের এই চরম ক্লান্তির চেয়ে মনের হারানোর ভয়টা যেন ১০০০ গুণ বেশি ভারী ছিল। অনেকবার গভীর রাতে মনে হতো আমার দরজার সামনে সাজেদ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি পাগলের মতো ছুটে বাইরে যেবাম, আর সামনে কেবল হু হু করে বয়ে যাওয়া হাওয়া ছাড়া কিছুই পেতাম না। সেদিন সন্ধ্যায় দোকান বন্ধ করার পর আমি আনমনে আবার সেই ঘাটে চলে গেলাম। এখন এটাই আমার প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছিল। সেই একই পুরনো পাথর, একই বালুকাময় তীর, একই উত্তাল সমুদ্র। আমি আমার সাথে বাড়ি থেকে একটা ছোট্ট তেলের প্রদীপ নিয়ে এসেছিলাম। প্রথম রাতে এমনি মনের সান্ত্বনায় জ্বালিয়েছিলাম, কিন্তু এখন প্রতি সন্ধ্যায় আমি প্রদীপটা ওখানেই জ্বালিয়ে রেখে গেতাম। জানি না কেন, হয়তো এজন্যই, কারণ আমার মনের ভেতর ভয় ছিল
যে যদি ওই ছোট্ট আলোর শিখাটুকু নিভে যায় তবে আমার ভেতরে বেঁচে থাকা ওই মানুষটার ফিরে আসার শেষ আশাটুকুও চিরতরে নিভে যাবে। বাতাসের গতিবেগ বেশ হালকা ছিল। ঝড়ের তাণ্ডবের পর সমুদ্রকে এখন বাইরে থেকে দেখলে খুব শান্ত দেখাচ্ছিল, কিন্তু তার পেটের ভেতরে কি হাহাকার অবশিষ্ট ছিল তা শুধু সে নিজেই জানত। আমি বাতাসের হাত থেকে প্রদীপের শিখা বাঁচানোর জন্য 2 হাত দিয়ে তাকে পরম যতে আড়াল করছিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা গলা ভেসে এলো। আমি চমকে পিছন ফিরে দেখলাম সৎমা রিনা দাঁড়িয়েছিল। এতদিন পর তাকে দেখেও আমার ভেতরে পুরনো সেই দম বন্ধ করা ভয়ঙ্কর অনুভূতিটা ফিরে এলো। তার সাথে মহাজনের সেই বদমাশ লোকটাও দাঁড়িয়েছিল। রিনাকে আগের চেয়ে দেখতে অনেকটাই দুর্বল দেখাচ্ছিল। চোখের নিচে রাতজাগা কালো দাগ ছিল, কিন্তু তার কণ্ঠস্বরে এখনও সেই পুরনো নির্মম কঠোরতা অবশিষ্ট ছিল। ওঠ, চল আমার সাথে, সে ধমক দিয়ে বলল। এখানে এই মরা মানুষটার জন্য বসে থেকে আর কিছু রাখা নেই। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। সে এগিয়ে এসে আমার কাছে দাঁড়াল। শোন, যে মরা মানুষটার জন্য তুই এখানে আসা নিয়ে অপেক্ষা করছিস, সে সাগরে ডুবে মরেছে, সে আর কখনো ফিরে আসবে না। সেই মুহূর্তে আমার মনে হল যেন কেউ আমার বুকের উপর 10 মণ ওজনের ভারী পাথর চাপিয়ে দিয়েছে। কিন্তু আমার 2 চোখে এক ফোঁটাও জল এলো না। হয়তো গত 3 দিনে আমি কাঁদতে কাঁদতে ভেতর থেকে একদম শূন্য হয়ে গিয়েছিলাম। আমি এখান থেকে কোথাও যাব না। আমি খুব ধীরে ধীরে কঠিন গলায় বললাম। রিনা রাগে অগ্নিশর্মা হয়ে গেল। গোটা বন্দরে তোকে নিয়ে ছি ছি পড়ে গেছে, লোকেরা তোকে দেখে হাসাহাসি করছে। আমি প্রথমবার কোনো রকম ভয় ছাড়াই সোজা তার চোখের দিকে তাকালাম। লোকেরা তখনও আমাকে নিয়ে হাসত যখন আমি আপনার ওই বাড়িতে থাকতাম। সে আমার কথা শুনে কয়েক সেকেন্ড থতমত খেয়ে চুপ হয়ে রইল। হয়তো এই প্রথমবার তার কাছে আমার এমন মুখের ওপর কথার কোনো উত্তর ছিল না। ঠিক তখনই মহাজনের লোকটা এক পায়ে গিয়ে এলো। অনেক ঢং হয়েছে, এবার চুপচাপ চল এখান থেকে। সে কর্কশ গলায় আমার হাত ধরল। আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে পিছিয়ে গেলাম। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ফাতেমা খালার ভারী আওয়াজ এলো, খবরদার, ওর গায়ে হাত দিয়ে তো দেখ। আমরা সবাই চমকে ফিরে তাকালাম। খালা লাঠিতে ভর দিয়ে ধীরে ধীরে আমাদের দিকে আসছিলেন। তার হাঁটার গতি বয়সের কারণে ধীর ছিল ঠিকই, কিন্তু গলায় এমন এক বাঘিনীর মতো কঠোরতা ছিল যে সামনের ওই গুন্ডা লোকটাও ভয়ে এক কদম পিছিয়ে গেল। যে এতিম মেয়েটিকে তার নিজের বাড়ি গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, খালা হুঙ্কার দিয়ে বললেন, তাকে এখন এই আলিপুর বন্দর কখনো একা বা অসহায় ছাড়বে না। কিছুক্ষণ চারপাশ নিস্তব্ধ হয়ে রইল। শুধু সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা গেল। রিনা কটমট করে আমার দিকে তাকাল। তার মুখে প্রচণ্ড রাগ ছিল, কিন্তু গভীরে কোথাও একটা ভয়ের ছাপও ছিল। হয়তো সে প্রথমবার হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল যে আমি এখন আর তার সেই আগের ভীতু নীলা নেই। সে কোনো কথা না বলে অপমানিত হয়ে ঘুরে চলে গেল। তারা চলে যাওয়ার পর আমার হাত পা থরথর করে কাঁপতে লাগল। হয়তো আমি এতক্ষণ নিজেকে শুধু বাইরে থেকে শক্ত দেখানোর চেষ্টা করছিলাম। ফাতেমা খালা এগিয়ে এসে আমার পাশে বসলেন। তিনি নিজের আঁচল দিয়ে প্রদীপের শিখাটা সোজা করলেন এবং ধীর গলায় আমার চুলে হাত বুলিয়ে বললেন, এত সহজে জীবনের আশা ছাড়তে নেই মা। আমি বোবা দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকালাম। দূর ঘুটঘুটে অন্ধকারে শুধু লাইট হাউসের আলো ঘুরে ঘুরে পথ দেখাচ্ছিল। খালা, যদি সে সত্যিই আর ফিরে না আসে? এই প্রথমবার আমি এই অমুখ প্রশ্নটা জোরে জিজ্ঞেস করে ফেললাম। খালা কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বললেন, মারে, কিছু মানুষ ফিরে আসে, আর কিছু মানুষের শুধু স্মৃতিগুলো ফিরে আসতে থাকে। কিন্তু সত্যিকারের ভালোবাসা উভয় অবস্থাতেই একটা মানুষকে আমূল বদলে দেয়। তার এই গভীর কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। সেই রাতে আমি অনেকক্ষণ ধরে ওই সমুদ্রের ধারেই বসে রইলাম। প্রদীপটা বারবার বাতাসের ঝাপটায় কাঁপছিল, কিন্তু নিভ ছিল না। আর হয়তো প্রথমবার আমার মনে হলো আমি শুধু সাজেদের জন্যই এখানে অপেক্ষা করছিলাম না, আমি অপেক্ষা করছিলাম সেই সুন্দর জীবনের জন্য, যা তার সাথে থাকতে থাকতে ধীরে ধীরে আমার ভেতরে একটা নতুন স্বপ্নের মতো করে ফিরে আসছিল। প্রিয় বন্ধুরা, আপনারাও যদি ঠিক সেই সব আবেগপ্রবণ মানুষদের একজন হয়ে থাকেন, যারা রাতের এই নিস্তব্ধ নীরবতায় এমন সব গল্প শুনতে শুনতে আনমনে নিজেদের কোনো পুরনো ফেলে আসা দিনের স্মৃতিগুলো মনে করতে শুরু করেন, তবে আমাদের এই ছোট্টা সুন্দর পরিবারের একজন অংশ অবশ্যই হয়ে যান। এখানে আমরা কেবল সাজানো গল্পই শোনাই না,
আমরা মূলত সেই সব অব্যক্ত অনুভূতিগুলোকে কণ্ঠ দেওয়ার চেষ্টা করি যা মানুষ প্রায়শই নিজের মনের এক গভীর কোণে সযত্নে লুকিয়ে রেখে সারা জীবন কাটিয়ে দেয়। আর চলুন গল্পের এই নতুন অধ্যায় শুরু করার আগে আবারও একটা ছোট্ট অনুমান করা যাক। আমার কেন যেন মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের ফোনের ব্যাটারি হয়তো ঠিক 58% এসে দাঁড়িয়েছে। যদি আমার অনুমান সঠিক হয় তবে কমেন্টে 1 লিখুন, আর যদি এবার ভুল হয়ে যায় তবে 2 লিখে আমাদের জানান। চলুন দেখি আজ আমার অনুমান কতটা সঠিক হয়। এবার আপনারা বেশ আরামে বসে পড়ুন, কারণ আজকের গল্পের এই বাকি অংশটি হয়তো আপনাদের নিজেদের জীবনের কোনো এক আপনজনের কথা খুব বেশি করে মনে করিয়ে দেবে। এই গল্পটি হল আমাদের সেই ছোট্ট বন্দর শহর আলিপুরের, যেখানে গোধূলির সন্ধ্যা নামতেই সমুদ্রের নুন মেশানো কনকনে হাওয়া সরু গলিগুলোতে যেন আপন মনে ঘুরে বেড়াত, যেখানে গভীর মাঝরাতেও ফুটপাতের চায়ের দোকানগুলোতে সারাদিনের ক্লান্ত মানুষদের দল বেঁধে বসে থাকতে দেখা যেত, এবং যেখানে এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ঝড়ের পর এক অসহায় মেয়ে প্রতি রাতে একা সমুদ্রের তীরে ছোট্ট একটা প্রদীপ জ্বালিয়ে এক বুক আশা নিয়ে কারো জন্য অপেক্ষা করতে থাকে। লোকে বলে, কিছু মানুষ আমাদের জীবনে খুব দেরিতে প্রবেশ করে, কিন্তু যখন তারা আসে তখন তারা আমাদেরকে নতুন করে বাঁচার মানে শিখিয়ে দিয়ে যায়। তো চলুন এবার গল্পের সেই বাকি অংশটুকু শুরু করি। সাজেদ নিখোঁজ হওয়ার পর 3 দিন কেটে গিয়েছিল। বন্দরে এখন মানুষজন ধীরে ধীরে নিজেদের সেই পুরনো জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছিল, কিন্তু সবার মুখের কালচে রেখায় ক্লান্তি অবশিষ্ট ছিল। সামুদ্রিক ঝড় শুধু নৌকা বা ট্রলারই ভাঙে না, অনেক সময় মানুষের ভেতরের বেঁচে থাকার আশাও ভেঙে চুরমার করে দেয়। কিন্তু আমি তখনও প্রতি সন্ধ্যায় নিয়ম করে সেই ঘাটেই যেতাম। একটু ঘরে গিয়ে বিশ্রাম কর মা, না ঘুমিয়ে ঘুমিয়ে তোর চোখের নিচে কালি পড়ে গেছে, ফাতেমা খালা অনেকবার আদর করে বলতেন। কিন্তু আমি নিজেই বুঝতাম না যে আমি যদি আজই অপেক্ষা করাটা ছেড়ে দিই তবে আমার কাছে জীবনে আর কি এমন বেঁচে থাকার সম্বল থাকবে। গত 3 দিনে আমি ঠিকমতো এক বেলাও খাবার খাইনি। রাতে ক্লান্তিতে ঘুম এলেও হঠাৎ কোনো সামান্য শব্দে চোখ খুলে যেত। অনেক সময় মনে হতো যেন বাইরের রাস্তায় কারো চেনা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমি ছুটে গিয়ে দরজা খুলতাম, কিন্তু সামনে শুধু আর্দ্র আর কনকনে হাওয়া থাকত। সেদিন সন্ধ্যায়ও আমি ছোট্ট প্রদীপটা নিয়ে ঘাটে গিয়েছিলাম। ঝড়ের পর প্রথমবার আকাশ মেঘমুক্ত হয়ে পরিষ্কার ছিল। দূরের জলের ওপর চাঁদের হালকা রূপলি আলো পড়ে চিকচিক করছিল। সমুদ্রকে বাইরে থেকে একদম শান্ত দেখাচ্ছিল, আর হয়তো এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভীতিকর ছিল। আমি পাথরের কাছে বসে প্রদীপের শিখাটা 2 হাতে বাজাচ্ছিলাম। হঠাৎ দূরে একটা কোলাহল শোনা গেল। কাউকে পাওয়া গেছে, একটা লাশ পাওয়া গেছে। আমি সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম। ঘাটের দিকে মানুষেরা পাগলের মতো দৌড়চ্ছিল। আমার বুক এত জোরে ধড়ফড় করতে লাগল যে নিঃশ্বাস আটকে আসছিল। আমিও ওই ভিড়ের দিকে ছুটলাম। ভেজা পাথরের ওপর পা বারবার পিছলে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে আমি কোনো শারীরিক ব্যথাই অনুভব করছিলাম না। তীরে 4 জন জেলে মানুষ কাউকে ধরাধরি করে ওপরের দিকে তুলে আনছিল। তার শরীর পুরোপুরি নোনা জলে ভিজেছিল। জামাকাপড় বেশ কয়েক জায়গা থেকে ছিঁড়ে ফালি ফালি হয়ে গিয়েছিল। হাতের চামড়া ঘষায় ছিলে গিয়েছিল। আর তারপর ভিড় ঠেলে আমি তার মুখটা দেখতে পেলাম। আমার সাজেদ। কয়েক সেকেন্ডের জন্য আমি ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম, যেন আমার শরীর আর মস্তিষ্ক বিশ্বাস করতে অস্বীকার করছিল যে সে সত্যি সত্যিই জীবিত ফিরে এসেছে। নিঃশ্বাস এখনও চলছে, কেউ একজন জোরে চিৎকার করে বলল। আমি সাথে সাথে হুঁশ পেয়ে সামনে এগিয়ে গেলাম। সাজেদের চোখ দুটো বন্ধ ছিল, ঠোঁট দুটো ঠান্ডায় নীল হয়ে গিয়েছিল। শরীর ঠান্ডায় কাঁপছিলও না, হয়তো তার মধ্যে কাঁপার মতো সামান্য শক্তিটুকুও আর অবশিষ্ট ছিল না। পরে আমি অন্যদের কাছে জানতে পেরেছিলাম, ঝড়ের ওই রাতে তাদের নৌকা বড় পাথরের সাথে সজোরে ধাক্কা খেয়েছিল। বাকি লোকেরা কোনোভাবে সাঁতরে অন্য নৌকায় পৌঁছে যায়, কিন্তু সাজেদ অনেক ঘণ্টা ধরে ভাঙা কাঠের একটা বড় টুকরো ধরে একা ওই উত্তাল সমুদ্রে ভাসতে থাকে। সকালে জেলেরা তাকে দূরের তীরের কাছে অজ্ঞান অবস্থায় ভাসতে দেখতে পায়। লোকেরা তাকে তাড়াতাড়ি ধরাধরি করে তুলে বন্দরের ছোট ক্লিনিকের দিকে নিয়ে যেতে লাগল। আমিও তাদের পেছনে ছুটলাম।
ওই সময় আমার দুনিয়ার কারও কোনো পরোয়া ছিল না, না লোকের কথার, না কোনো বদনামের। আমার শুধু একটা কথারই ভয় ছিল, যদি সে আর কখনো চোখ না খুলি। ক্লিনিকটা আয়তনে বেশ ছোট ছিল, দেওয়ালে পুরনো স্যাঁতস্যাঁতে ড্যাম্প লেগেছিল, ভেতরে ওষুধের কড়া গন্ধ আর সামুদ্রিক নুনের একটা মিশ্রিত গন্ধ ছিল। ডাক্তার সাথে সাথে সাজেদকে ইমার্জেন্সিতে ভেতরে নিয়ে গেল। আমি দরজার বাইরে মাটিতে বসে পড়লাম। আমার 2 হাত থরথর করে কাঁপছিল। আমার কাপড়ে তার শরীর থেকে লাগা রক্ত আর নুন লেগেছিল। ছোট্ট রাজুও সেখানে বসে ফুপিয়ে কাঁদছিল। ফাতেমা খালা তাকে নিজের কাছে বুকে টেনে নিলেন। ওর কিচ্ছু হবে না রে, তিনি সান্ত্বনা দিয়ে বললেন, কিন্তু তার গলাতেও হারানোর ভয় লুকিয়েছিল। সময় যেন ঘড়ির কাঁটায় থমকে গিয়েছিল। প্রতিবার ভেতর থেকে কোনো ছোট্ট শব্দ এলেই আমার বুক জোরে ধরফর করে উঠত। হয়তো আমি জীবনে প্রথমবার উপলব্ধি করলাম মানুষ কাউকে ছাড়া একা থাকার অভ্যেস হওয়ার আগেই তার সাথে কতটা গভীরভাবে জড়িয়ে পড়ে। অনেকক্ষণ পর ডাক্তার ঘাম মুছতে মুছতে বাইরে এলো। তার কপালে চিন্তার ভাঁজ ছিল। রোগী আপাতত বিপদমুক্ত, সে ক্লান্ত গলায় বলল। তবে শরীর খুব দুর্বল হয়ে গেছে, জ্ঞান ফিরতে সময় লাগবে। আমার ভেতরে যেন জমে থাকা এক বিশাল পাথর ধীরে ধীরে ভেঙে গেল। বুঝতেই পারলাম না কখন আমার চোখ দিয়ে অঝরে জল বেরোতে শুরু করল। আমি তাড়াতাড়ি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে ওড়না দিয়ে চোখ মুছে নিলাম। রাত অনেক হয়ে গিয়েছিল যখন ডিউটি নার্স আমাকে প্রথম ভেতরে ডাকল। ঘরে হালকা হলুদ রঙের একটা আলো জ্বলছিল। সাজেদের 2 হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। জ্বরের কারণে কপালে ঘামের বিন্দু চকচক করছিল। সে একদম চুপচাপ শুয়েছিল, যেন সমুদ্রের সেই কাল রাত্রির ক্লান্তি এখনও তার শরীরে রয়ে গেছে। আমি ধীরে ধীরে তার খাটের কাছে গিয়ে বসলাম। কয়েক মুহূর্ত পর তার আঙুলগুলো হালকা নড়ে উঠল। তারপর সে খুব কষ্ট করে পিটপিট করে চোখ খুলল। তার নজর সোজা আমার উপর এসে থামল। সেই মুহূর্তে আমার ভেতরে গত 3 দিনের জমানো সমস্ত ভয় একসাথে ফিরে এলো। আমি নিজেকে আর কিছুতেই আটকাতে পারলাম না। আপনার কি কোনো ধারণা আছে আমি আপনাকে হারিয়ে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? আমার গলা কান্নায় কেঁপে গেল। সবাই আমাকে বলছিল যে আপনি আর... আমি কান্নায় ভেঙে পড়ে আর কথাটা শেষ করতে পারলাম না। সাজেদ চুপচাপ আমার দিকে দেখতে লাগল। তার চোখে ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু সেই সাথে এক অদ্ভুত পরম স্বস্তিও ছিল, যেন ফিরে এসে সে সবার আগে পৃথিবীতে আমাকেই দেখতে চেয়েছিল। অনেকক্ষণ পর সে খুব ধীর গলায় ফিসফিস করে বলল, আমি তো তোমার কাছে ফিরে আসারই আপ্রাণ চেষ্টা করছিলাম, শুধু এতটুকু কথা। কিন্তু জানি না কেন সেটা শুনে আমার চোখ আবার জলে ভরে এলো। আমি ধীরে ধীরে পরম মমতায় তার হাতটা শক্ত করে ধরে ফেললাম। প্রথমবার কোনোরকম ভয় ছাড়াই, মানুষ আড়ালে কি বলবে তা বিন্দুমাত্র চিন্তা না করেই, সেই রাতে আমি প্রথমবার পরিষ্কার বুঝতে পারলাম যে দুনিয়ার কিছু সম্পর্ককে কোনো আইনি বা সামাজিক নাম দেওয়ার প্রয়োজন হয় না, তারা এমনিতেই ধীরে ধীরে মানুষের নিঃশ্বাসের সাথে মিশে যায়। সাজেদের ক্লিনিক থেকে সুস্থ হয়ে ঘরে ফেরার পর বেশ অনেক দিন কেটে গিয়েছিল, কিন্তু তার শরীরে সেই স্বরের ধকল আর ক্লান্তি তখনও অবশিষ্ট ছিল। সে আগের মতো জোরে হেঁটে কাজে যেতে পারত না। অনেকবার কাজ করতে করতে হঠাৎ কাশি উঠত আর তাকে দেওয়াল ধরে হাঁপাতে হাঁপাতে খামতে হতো। কিন্তু তার সবচেয়ে বড় সমস্যা ছিল যে সে ঘরে বসে বিশ্রাম নেওয়াটা একদম পছন্দ করত না। আমি তো এতটাও দুর্বল হয়ে পড়িনি। সে প্রতি দ্বিতীয় দিন কাজ করার বায়না ধরত, আর প্রতিবার ফাতেমা খালা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে কড়া উত্তর দিতেন, হ্যাঁ একদমই না, তুই দুর্বল না, তাই তো কাল জলের ড্রাম তোলার সময় মাথা ঘুরে নিজেই মাটিতে বসে পড়েছিলি। রাজু সাথে সাথে হাসতে শুরু করত, আর সাজেদ ধরা পড়ে গিয়ে চুপ হয়ে অন্যদিকে তাকাতে লাগত। আগে সে এরকম অস্বস্তিকর মুহূর্তে উঠে চলে যেত, কিন্তু এখন অনেকবার শুধু হালকা করে হাসত। হয়তো এতদিনে তারও মনে মনে অভ্যাস হয়ে গিয়েছিল যে এখন এই পৃথিবীতে মানুষ তাকে নিয়ে চিন্তা করে, তাকে ভালোবাসে। আমি সকালে দোকানের কাজ সামলাতাম এবং দুপুরের পর ক্লিনিক থেকে আনা ওষুধগুলো তাকে নিয়ম করে সময় মতো দিতাম। প্রথম সাজেদের আমার এই খবরদারি একদম ভালো লাগত না। একদিন তো সে ওষুধ খেতে একদম বেঁকে বসল। ওষুধগুলো খুব তেতো, সে ছোট বাচ্চাদের মতো মুখ বাঁকিয়ে বলল। আমি নিজেকে হাসা থেকে আটকাতে পারলাম না। আপনি উত্তাল সমুদ্রের সাথে একলা লড়তে পারেন, কিন্তু এই সামান্য ওষুধের সাথে লড়তে পারেন না? সে জীবনে প্রথমবার আমার দিকে এমনভাবে অবাক হয়ে তাকালো যেন আমার কথায় সে কোনো উত্তর খুঁজছে। তারপর কিছু না বলে এক ঢোকে ওষুধ খেয়ে নিল। সেই ছোট্ট মুহূর্তটার পর আমাদের মাঝের ওই পুরনো নীরবতা আর আগের মতো অচেনা বা ভারী রইল না। ধীরে ধীরে আলিপুর বন্দরের মানুষের আমার প্রতি ব্যবহারও বদলাতে শুরু করেছিল। যে লোকেরা আগে আমাকে দেখে আড়ালে ফিসফিস করে বদনাম করত, তারা এখন দোকানে এসে আমার সাথে স্বাভাবিক কথাবার্তা বলতে শুরু করল।
হয়তো এই ভয়াবহ ঝড়টা সবাইকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে একটু মানবতা মনে করিয়ে দিয়েছিল। একদিন দুপুরে সেই বৃদ্ধ জেলেটি আমাদের দোকানে এলো, যে প্রথমে সাজেদের সাথে কোনো কাজ করতে অস্বীকার করেছিল। সে চুপচাপ চা খেল এবং যাওয়ার সময় নিজের ভুল বুঝতে পেরে শুধু বলল, সাজেদ আসলেই খুব ভালো লোক। শুধু এতটুকুই, কিন্তু আলিপুর বন্দরের মতোই ছোট এলাকায় অনেক সময় এই দুটো শব্দ কারো কাছে ক্ষমা চাওয়ার মতো শোনায়। সেদিন সন্ধ্যায় বৃষ্টি থামার পর আবহাওয়া কিছুটা পরিষ্কার ছিল। আমি দোকানের পেছনে বসে ভেজা কাপড় নিংড়াচ্ছিলাম, তখন রাজু দৌড়ে এলো। দিদি, সে হাঁপাতে হাঁপাতে বলল, সাজেদ ভাই আবার ঘাটে ভারী দড়ি তুলছে। আমি সাথে সাথে সব ফেলে ঘাটের দিকে গেলাম। সাজেদ সত্যি সত্যিই দুজন জেলের সাথে মিলে বিশাল জাল টানছিল। তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সবসময়কার মতো সে হার মানতে নারাজ ছিল। আমি তার কাছে গিয়ে কড়া মুখে দাঁড়ালাম। ডাক্তার আপনাকে ভারী কাজ করতে নিষেধ করেছিল, আমি বললাম। সে আমার দিকে না তাকিয়ে উত্তর দিল, আমি কাজ না করলে লোকেরা আমাদের দুজনকে বিনা পয়সায় খাওয়াবে নাকি? তার গলায় রাজ্যের বিরক্তি ছিল, হয়তো নিজের ওপরই রাগ ছিল যে তার শরীর এখন আগের মতো সঙ্গ দিচ্ছে না। আমি কয়েক সেকেন্ড চুপ রইলাম, তারপর ধীরে ধীরে তার হাত থেকে দড়িটা ধরে ফেললাম। জীবনের সব ভার আর কাজ একা করার অভ্যেস এবার ছাড়ুন। সে প্রথমবার আমার এমন রূপ দেখে থমকে থেমে গেল। সে আমার দিকে তাকালো, তার মুখে সেই চিরচেনা ক্লান্তি ছিল, কিন্তু এবার তার পেছনে আরও কিছু লুকানো ছিল, হয়তো স্বস্তি, হয়তো ভরসা। বাকি লোকেরা আমাদের অবস্থা দেখে ধীরে ধীরে সেখান থেকে সরে গেল। আলিপুর বন্দরে গোধূলির সন্ধ্যা নামছিল। দূরে মাছের নিলাম শেষ হওয়ার আওয়াজ আসছিল। বাতাসে নুন আর ভেজা কাঠের সোদা গন্ধ ছিল। সাজেদ ঘাটের পাশে রাখা পুরনো একটা কাঠের বাক্সের উপর বসে পড়ল। কিছুক্ষণ আমরা দুজনেই চুপচাপ পাশাপাশি বসে রইলাম। তারপর সে ধীর গলায় নীরবতা ভেঙে বলল, জানো নীলা, ঝড়ের রাতে আমার সবচেয়ে বেশি ভয় কখন লেগেছিল? আমি তার দিকে তাকালাম। যখন মনে হল হয়তো তোমাকে আর এই জীবনে কখনো দেখতে পাব না। তার কথা শুনে আমার হাত হালকা কেঁপে উঠল। এতদিনে প্রথমবার সে নিজের মনের গহীনের কথা এভাবে সরাসরি আমার কাছে বলেছিল। আমি লজ্জায় দৃষ্টি নিচু করে নিলাম। জানি না কেন ওই মুহূর্তে মুখের শব্দগুলোকে খুব তুচ্ছ মনে হচ্ছিল। কিছুক্ষণ পর সাজেদ ধীরে ধীরে উঠে গেল এবং ভেতর থেকে পুরনো কাঠের একটা ছোট্ট বাক্স নিয়ে এলো। সেই বাক্সটা, যেটা আমি আগে কখনো তার ঘরের এক কোণে যত্নে রাখা দেখতাম। সে ওটা আমার দিকে বাড়িয়ে দিল। তুমি রাখো। আমি খুললাম। ভেতরে ছোট্ট একটা রূপোর নূপুর ছিল। দেখতে খুব সাধারণ, কিন্তু খুব যত্ন করে কাপড়ে মুড়িয়ে রাখা ছিল। আমি ঘাবড়ে গেলাম। না, এটা তো আপনার মায়ের স্মৃতি। সে মৃদু গলায় বলল, মা মারা যাওয়ার আগে বলতেন, নিজের সবচেয়ে প্রিয় জিনিস সেই মানুষটাকেই দেওয়া উচিত যার ওপর মন চোখ বন্ধ করে ভরসা করতে পারে। আমি কিছু বলতে পারলাম না। দূরে বন্দর মসজিদ থেকে আজানের সুর বাতাসে মিশে যাচ্ছিল। বন্দরের হলুদ আলোগুলো জলের ওপর ভেঙে ভেঙে পড়ছিল। আর এতদিন পর প্রথমবার আমার মনে হল, হয়তো জীবন শুধু কষ্ট আর বঞ্চনা দিয়েই তৈরি হয় না। আমি ধীরে ধীরে সেই নূপুরটা হাতে নিলাম। ঠিক সেই সময় রাজু আবার দৌড়ে এলো। আরে, সে হাসতে হাসতে বলল, আমি বলেছিলাম না রাজেদ ভাই এখন একা একা হাসতে শুরু করেছে? আমি লজ্জায় অন্যদিকে তাকাতে লাগলাম। আর জীবনে প্রথমবার সাজেদ রাজুকে বকাবকির বদলে হালকা করে তার মাথায় আদরের চাটি মারল। সেই মুহূর্তে সবকিছু খুব সাধারণ ছিল। কোনো বড় প্রতিশ্রুতি নয়, কোনো আইনি চুক্তি নয়, ব্যাস সমুদ্রের তীরে বসে থাকা দুটো ভেঙে যাওয়া জীবন, যা ধীরে ধীরে একে অপরের সাথে একটু করে সুস্থ হতে শুরু করেছিল। বর্ষাকাল এখন ধীরে ধীরে পেছনে ফেলে আসা শুরু হয়েছিল। আলিপুরের গলিতে জমে থাকা কাদা জল শুকিয়ে গিয়েছিল এবং বন্দরে আবার সেই পুরনো ব্যস্ততা ফিরে এসেছিল। খুব সকালে মাছের নিলামের আওয়াজ বহুদূর পর্যন্ত শোনা যেত। চায়ের দোকান থেকে ধোঁয়া উঠত এবং সন্ধে হতেই আর্দ্র হাওয়া পুরো তীর জুড়ে ছড়িয়ে পড়ত। কিন্তু আমার জন্য সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল এই যে এখন আমাকে প্রতিদিন কোনো অজানা ভয়ের সাথে জাগতে হতো না। ধীরে ধীরে আমার জীবন আবার চলতে শুরু করেছিল। এখন সকালে দোকান খোলার সময় সাজেদ আমাকে কিছু না বলেই জলের ড্রামগুলো ভরে দিত। আমি চা বানাতে বানাতে রাজুর স্কুলের ব্যাগটা দেখে নিতাম যে সে ঠিকমতো বইপত্র গুছিয়েছে কিনা। ফাতেমা খালা আগের মতোই সবার উপর কথায় কথায় চিৎকার করতেন, কিন্তু এখন তার গলায় আগের চেয়ে অনেক বেশি আপনত্ব শোনা যেত। একদিন সকালে আমি চুলার কাছে বসে আদা থেতো করছিলাম। ঠিক তখনই সাজেদ পিছন থেকে বলল,
এত জোরে কোটো না, তোমার শব্দে পুরো বন্দর জেগে যাবে। আমি ফিরে তাকে দেখলাম। সে রাজুর অঙ্কের খাতা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। চুল তখনও অর্ধেক ভেজা ছিল এবং চোখে সেই ঘুম জড়ানো ক্লান্তি। আর আপনি? আমি হাসতে হাসতে বললাম, সকাল সকাল মাস্টারমশাই হয়ে গেলেন। সে খাতাটা আমার দিকে এগিয়ে দিল। এই অঙ্কের কঠিন প্রশ্নটা কিছুতেই বুঝতে পারছি না। আমি হেসে ফেললাম। আগে আমাদের মধ্যে কথা খুঁজে বের করতে হতো। এখন ছোট ছোট কথাগুলো নিজে থেকেই হেঁটে আমাদের মাঝে চলে আসত। কয়েকদিন পর আলিপুর বন্দরে ছোট্ট একটা গ্রামীণ মেলা বসল। প্রতি বছর বৃষ্টি শেষ হওয়ার পর জেলেদের উদ্যোগেই মেলা বসত। সন্ধ্যা হতেই পুরো তীর রঙিন বাল্বে ঝলমল করে উঠত। কোথাও বাচ্চাদের নাগরদোলা, কোথাও চুড়ির দোকান, কোথাও পুরনো গানে বাজতে থাকা মাইক। রাজু তো দুদিন আগে থেকেই বায়না ধরে পিছু পড়েছিল, দিদি এবার মেলায় ফুচকাও এসেছে। ফাতেমা খালা অবশেষে হেসে বললেন, যাও তোমরা ঘুরে এসো, না হলে এই ছেলেটা ঘ্যান ঘ্যান করে সারা রাত আমাদের ঘুমাতে দেবে না। সন্ধ্যায় আমরা তিনজন সেজেগুজে মেলায় পৌঁছালাম। বাতাসে পোড়া ভুট্টা আর গরম জিলাপির সুগন্ধ ছিল। বাচ্চারা প্লাস্টিকের তলোয়ার নিয়ে দৌড়াচ্ছিল। এক বৃদ্ধ লোক হারমোনিয়াম বাজিয়ে পুরনো সিনেমার গান গাইছিল। এত মাস পর প্রথমবার আমি নিজেকে মানুষের এত ভিড় দেখে ভয় পেতে দেখলাম না। আমি চুড়ির দোকানে কাচের চুড়ি দেখছিলাম। তখনই একটা ছোট্ট মেয়ে তার মায়ের হাত ধরে আমার কাছে এলো এবং মুচকি হেসে বলল, বৌদি এই লাল চুড়িগুলো আপনাকে খুব ভালো মানাবে। আমি একদম চুপ হয়ে গেলাম। সাজেদ কয়েক পা পেছনে দাঁড়িয়েছিল। সে মেয়েটির কথা শুনতে পেয়ে হালকা কেশে অন্যদিকে দেখতে লাগল, কিন্তু তার ঠোঁটের কোণে ফুটে ওঠা হাসিটা সে লুকোতে পারল না। আমার গাল লজ্জায় গরম হয়ে উঠল। জানি না কেন ওই ছোট্ট শব্দটা মনের গভীরে খুব আলতো করে ছুঁয়ে গেল। রাজু সাথে সাথে হাসতে শুরু করল। আমি তো আগে থেকেই বলছিলাম। চুপ কর পাকনা ছেলে, আমি অপ্রস্তুত হয়ে বললাম। কিন্তু এতদিন পর প্রথমবার সেই লজ্জা পাওয়াটা আমার কাছে মোটেও খারাপ লাগল না। রাত একটু গভীর হতেই মেলার ঠিক মাঝখানে লোকনৃত্য আর গান শুরু হয়ে গেল। মহিলারা রঙিন পোশাকে হাততালি দিচ্ছিল, বাচ্চারা মাঝখানে লাফালাফি করছিল। রাজুও ছুটে গিয়ে তাদের সাথে যোগ দিল। আমি ধারে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তখনই সাজেদ ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়াল। কিছুক্ষণ আমরা দুজনেই না বলে লোকেদের আনন্দ দেখতে থাকলাম। তারপর সে ধীর গলায় আমাকে জিজ্ঞেস করল, তোমার কি এখানে এখনও আগের মতো অচেনা লাগে? আমি চারপাশে দেখলাম। আলো, কোলাহল, চায়ের সুগন্ধ, সমুদ্রের আর্দ্র হাওয়া আর ওই মানুষগুলো যারা এখন আমাকে কোনো অদ্ভুত নজরে দেখত না। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। না, শুধু একটা শব্দ, কিন্তু হয়তো এর মধ্যেই আমার গত কয়েক মাসের পুরো জীবনের গল্পটা লুকিয়েছিল। সাজেদ প্রথমবার কোনো দ্বিধা ছাড়াই আমার চোখের দিকে তাকালো। তার চোখে সেই শান্ত স্বস্তি ছিল যা ভয়ঙ্কর ঝড়ের পর সমুদ্রে মাঝে মাঝে দেখা যায়। ঠিক সেই সময়ে ভিড়ের অন্যদিকে হঠাৎ একটা হট্টগোল হল। লোকেরা ভয়ে রাস্তা ছেড়ে দিতে লাগল। আমি দেখলাম মহাজন দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমার ভেতরে পুরনো সেই ঘাবড়ানি এক মুহূর্তের জন্য ফিরে এলো। কিন্তু এবার তফাৎ এটা ছিল যে আমার পাপ পিছন দিকে এক কদমও সরে গেল না। মহাজন ধীরে ধীরে আমাদের দিকে এলো। তার নজর প্রথমে আমার ওপর থামল, তারপর সাজেদের ওপর। খুব তাড়াতাড়ি নতুন জীবন গুছিয়ে নিয়েছিস, সে শীতল গলায় উপহাস করে বলল। আমার হাত রাগে অজান্তেই শক্ত হয়ে মুঠি পেকে গেল। কিন্তু সাজেদ কিছু বলার আগেই আমি নিজে এগিয়ে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিলাম, কারোর জন্য অপেক্ষা করে জীবন থেমে থাকে না। মহাজন হয়তো আমার কাছ থেকে এর আশা করেনি। সে কয়েক সেকেন্ড অবাক হয়ে আমাকে দেখতে থাকল। আমি প্রথমবার ভয় ছাড়াই তার চোখে চোখ রাখলাম। যখন আমার আশ্রয়ের প্রয়োজন ছিল তখন আপনি শুধু মানুষের কথা শুনেছিলেন, আমি ধীর কিন্তু পরিষ্কার গলায় বললাম। আর যাদের আপনি সারা জীবন উপহাস করতেন তারা আমাকে মানুষের মতো বাঁচতে শিখিয়েছে। আমার বলার পর কিছুক্ষণ শুধু মেলার কোলাহলই শুনে যাচ্ছিল। সাজেদ আমার দিকে তাকিয়েছিল। হয়তো সে নিজেও আশা করেনি যে আমি এভাবে সাহসের সাথে কথা বলতে পারব। মহাজন আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের দেখল। এখন আর কেউ তার দিকে ছিল না। আলিপুর বন্দর বদলে গিয়েছিল। সে কোনো কথা না বলে অপমানে ঘুরে চলে গেল। আমি গভীর নিঃশ্বাস নিলাম। বুক তখনও জোরে ধরভর করছিল। তখনই রাজু দৌড়ে এলো। আরে, সে হাসতে হাসতে বলল, এবার তো সত্যি সত্যি বৌদি হয়ে গেলে। এবার আর আমি হাসি আটকে রাখতে পারলাম না। আর হয়তো সেই মুহূর্তেই আমি সত্যি সত্যি অনুভব করলাম আমি আর জীবন থেকে পালাচ্ছিলাম না,
আমি অবশেষে জীবনে প্রথমবার একটা শান্তির ঠিকানায় থিতু হয়েছিলাম। শীতকাল পুরোপুরি নেমে এসেছিল। আলিপুরের সকাল এখন ধোঁয়া আর কনকনে আর্দ্র হাওয়ায় ভরে যেত। ফাতেমা খালার চায়ের দোকানের বাইরে লোকেরা আগুন জ্বালিয়ে হাত সেঁকতে সেঁকতে চা খেত, আর দূরের বন্দরে নৌকার ধীর আওয়াজ কুয়াশায় হারিয়ে যেত। এখন আমার সকাল কোনো অজানা ভয়ের সাথে শুরু হতো না। আমি চুলায় চা বসাতাম, রাজু আধো ঘুমে স্কুলের শার্ট খুঁজত, আর সাজেদ সবসময়কার মতো কিছু না বলে দোকানের বাইরে ভাঙা চেয়ারগুলো সোজা করে দিত। জীবন এখন কোনো বড় খুশির মতো লাগত না, কিন্তু প্রথমবার পরম শান্তির মতো অবশ্যই লাগতে শুরু করেছিল। এক সন্ধ্যায় দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল। কুয়াশা সমুদ্রের দিক থেকে ধীরে ধীরে গলিতে নেমে আসছিল। আমি বাইরে রাখা খালি চায়ের গ্লাসগুলো গোছাচ্ছিলাম। তখনই সাজেদ চুপচাপ আমার কাছে এসে 1 কাপ চা রেখে দিল। খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে, সে শুধু এতটুকুই বলল। আমরা দুজনেই বন্দরের ধারে গিয়ে বসলাম। দূরে লাইট হাউসের আলো কুয়াশার মধ্যে ঘুরছিল। অনেক নৌকা ঘাটে ফিরে এসেছিল। কিছু জেলে জাল শুকোচ্ছিল, বাকি দুনিয়া নিজেদের রোজকার ক্লান্তিতে ব্যস্ত ছিল। অনেকক্ষণ আমরা দুজনেই চুপ ছিলাম। তারপর সাজেদ ধীর গলায় জিজ্ঞেস করল, এখনও কি কখনো ওই বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করে? আমি কয়েক মুহূর্ত ভাবলাম, তারপর ধীরে ধীরে মাথা নাড়লাম। না। ওই একটা শব্দের পর আমি উপলব্ধি করলাম, সত্যি সত্যিই না। কারণ প্রথমবার জীবনে আমি এমন একটা জায়গা পেয়েছিলাম যেখানে আমাকে নিজেকে লুকিয়ে রাখতে হতো না। ঠিক তখনই রাজু দৌড়ে এলো এবং হাঁপাতে হাঁপাতে বলল, দিদি, আম্মা ডাকছে, চুলা আবার নিভে গেছে। আমি হেসে ফেললাম। সাজেদও হালকা হাসল। আর ওই ছোট্ট মুহূর্তে আমি বুঝলাম, হয়তো খুশি সবসময় বড় বড় হয় না। অনেক সময় সেগুলো কেবল এমনই হয়। ঠান্ডা সন্ধ্যা, হাতে গরম চা, আর এমন কিছু মানুষ যাদের মাঝে বসে নিজেকে একা মনে হয় না। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের কোনো পুরনো কষ্টের বা কোনো আপনজনের কথা মনে করিয়ে দেয়, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এমন হৃদয়স্পর্শী গল্প পছন্দ হয়, তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কখনো কখনো মানুষ ভাবে যে জীবন বদলাতে গেলে অনেক বড় বড় খুশির প্রয়োজন, বড় বাড়ি, অনেক টাকা বা এমন কোনো মানুষ যে সমস্ত ব্যথা মিটিয়ে দেবে। কিন্তু সত্য হয়তো এতটা বড় হয় না। অনেক সময় জীবন কেবল এই কারণেই বদলে যায়, কারণ অনেক দীর্ঘ সময় পর কোনো মানুষ আমাদেরকে ভয় ছাড়াই মন দিয়ে শোনে। নীলাকে সমুদ্র বাঁচায়নি, তাকে বাঁচিয়েছিল সেই ছোট ছোট বিষয়গুলো। সকালে না বলতে রেখে দেওয়া চা, বৃষ্টির রাতে কারো দরজা খোলা থাকা, আর ওই অনুভূতি যে যদি সে দেরিতে ফেরে তবে কেউ তার জন্য অপেক্ষা করবে। সাজেদ তাকে কখনো বড় বড় প্রতিশ্রুতি দেয়নি, সে শুধু তার একাকিত্বটা একটু কমিয়ে দিয়েছিল। আর হয়তো সত্যিকারের ভালোবাসা সবসময় এমনই হয়, শব্দ করে না, কেবল ধীরে ধীরে মানুষের ভয়কে হালকা করতে শুরু করে। ফাতেমা খালার মতো মানুষরাও জীবনে খুব দরকারি হয়। তারা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবী পুরোপুরি খারাপ হয়ে যায়নি। কোথাও না কোথাও এখনও এমন মানুষ বেঁচে আছে যারা বিনা সম্পর্কেই আপন করে নেয়। আর হয়তো এই গল্পের সবচেয়ে সত্যিকারের অংশ এটাই ছিল, ভেঙে যাওয়ার পরও মানুষ শেষ হয়ে যায় না। যদি সে একটি সুরক্ষিত জায়গা পেয়ে যায়, দুজন খাঁটি মানুষ পেয়ে যায়, আর সন্ধেবেলায় ফেরার জন্য ছোট্ট একটি বাড়ি পেয়ে যায়, তবে সে আবার হাসতে শিখতে পারে। হয়তো ধীরে ধীরে, কিন্তু শিখতে পারে।